ইলেকট্রিক্যাল সেফটি ইউনিট 1 আমরা যেটা পড়ছিলাম, সেফটি অ্যান্ড প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস। তো সেই চ্যাপ্টারের মধ্যে আমাদের কতদূর পর্যন্ত ডিসকাশন হয়েছিল না, সাবস্টেশন অপারেটরদের কী কী ডুজ অ্যান্ড ডোন্টসগুলো আছে এবং কী কী বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট হতে পারে সেগুলো আমরা আগের দিন পর্যন্ত ডিসকাস করেছিলাম। এবার আমরা দেখবো যে রিজনস অফ ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টস। ঠিক আছে, ইলেকট্রিক্যাল যে অ্যাক্সিডেন্টসগুলো হয় তার কী কী কারণে এই অ্যাক্সিডেন্টসগুলো মেনলি হয়ে থাকে। ঠিক আছে, সেই কারণগুলো আমরা আজকে দেখব। তো দেখে নেওয়া যাক কী কী কারণে ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টস হতে পারে। সেই কারণগুলো হচ্ছে ওল্ড ওয়্যারিং। ঠিক আছে, কোনো ওয়্যারিং যদি অনেক দীর্ঘদিনের পুরনো হয় তাহলে সেই ইনসুলেশন তার ড্যামেজ হয়ে যাওয়ার চান্স অনেক বেড়ে যায়। ঠিক আছে, এবং ইনসুলেশন যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেখান থেকে কোনো কারণবশত শর্ট সার্কিট হয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসও অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো ওল্ড ওয়্যারিং একটা কারণ। নেক্সট আরেকটা কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল কর্ডস ইন দ্যাট রান আন্ডার কার্পেটিং। ঠিক আছে, অনেক সময় কি হয় না, যে কর্ডগুলো মানে তারগুলো অনেক সময় কার্পেটে বেছানো আছে, সেই কার্পেটের তলা দিয়ে হয়তো তার রান করছে লাইভ কন্ডাক্টর। তাহলে সেক্ষেত্রে কি হয়, যেহেতু কার্পেটের তলায় আছে, অনেক ক্ষেত্রে মানে যে ওখানে যারা কাজ করছে সেই জায়গাতে তারা সচেতন নয় যে ওর তলায় তার আছে বলে, তারা হয়তো জানে না। এবং তার ফলে কি হয়, সে কার্পেটের তলায় যদি কোনো তার থাকে সেক্ষেত্রে তারা সেই সচেতনতাটা বজায় রাখে না, যেহেতু তারা দেখতে পায় না নিজের খালি চোখে, যেহেতু দেখতে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু তারা অসচেতনভাবে কাজ করে এবং সেই কারণবশত কিন্তু ইলেকট্রিক্যাল যে কর্ডস সেখান থেকে কিন্তু শর্ট সার্কিট হয়ে ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টস ক্রিয়েট হতে পারে। নেক্সট হচ্ছে ফ্লেমেবল মেটেরিয়ালস লেফট নিয়ার এক্সপোজড ইলেকট্রিক্যাল ওয়্যারিং ইন দ্য ওয়ার্ক প্লেস। ঠিক আছে, যদি কোনো দাহ্য বস্তু ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কাছাকাছি রাখা হয়, দাহ্য বস্তু মানে পুরনো তোমার কাঠ, কাপড়, কাগজ বা পেট্রোল, ডিজেল ইত্যাদি যে কোনো বস্তু যেগুলো কিনা সহজে ফায়ারটাকে ক্যাচ করে নিতে পারে, এরকম বস্তু যদি কাছাকাছি রাখা হয় ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর, যে জায়গায় ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের আছে এবং প্রচুর হাই পাওয়ার নিয়ে কাজ হচ্ছে, এরকম জায়গায় যদি এই সমস্ত দাহ্য বস্তু আশেপাশে থাকে সেখান থেকে কিন্তু ইলেকট্রিক্যাল ফায়ার তৈরি হতে পারে এবং হিউজ অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা একটা ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টের কারণ। নেক্সট হচ্ছে লুজ কানেক্টার্স। কোনো জায়গায় কানেকশন যদি প্রপার টাইট না থাকে তো সেখান থেকে কি হয় না, সেখান থেকে একটা স্পার্কিং হয়, স্পার্কিং থেকেই কিন্তু ইলেকট্রিক্যাল ফায়ার লেগে যেতে পারে এবং সেখান থেকেই অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং এটাও একটা ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টের কারণ। পুয়ার ওয়্যারিং, সাবস্ট্যান্ডার্ড ওয়্যারিং ক্যান লিড টু ইলেকট্রিক্যাল ফায়ার্স অ্যান্ড ইলেকট্রিক শক। অনেক সময় যারা ওয়ার্কম্যান, যারা কাজ করে, তাদের স্কিলের অভাবে এবং প্রপার সুপারভিশন না করার জন্য কি হয়, যারা কাজ করে যাচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ে তারা অনেক ভুল কাজ করে যেতে পারে। এবং ঠিকমতো যদি তাদের সুপারভিশন না করা হয় বা সুপারভাইজারও যদি ঠিকমতো সুপারভাইজ না করতে পারে সেক্ষেত্রে সেগুলোকে সারানোও যায় না। সেক্ষেত্রে কি হয়, তাদের যে গাফিলতি, সেই গাফিলতির ফল কিন্তু ওয়্যারিংগুলো অনেক হ্যাজার্ডাস কন্ডিশনে থাকে এবং সেই ওয়্যারিং হ্যাজার্ডাস যেগুলো কন্ডিশনে আছে সেখান থেকে কিন্তু ইলেকট্রিক্যাল ফায়ার ক্রিয়েট হতে পারে এবং কোনো লোক যদি সেই ইলেকট্রিক্যাল ওই ওয়্যারিং এর কাছাকাছি আসে, সেই ইলেকট্রোকিউটেডও হতে পারে বা শক পেতে পারে। ঠিক আছে, এটাও একটা ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টের কারণ। নেক্সট হচ্ছে ল্যাক অফ প্রিভেন্টিভ ডিভাইস সাচ অ্যাজ গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার, a device that monitors and shuts off electric current in the event that flow fluctuates. এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টস বা ইলেকট্রিক্যাল শক যেন না হয় সেটার জন্য কিছু প্রোটেক্টিভ ডিভাইস ব্যবহার করা যেতে পারে। কিরকম প্রোটেক্টিভ ডিভাইস ব্যবহার করা যায়? তোমরা কিছু প্রোটেক্টিভ ডিভাইসের নাম বলতে পারো যেগুলো ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টস যাতে না হয় তার জন্য প্রোটেক্টিভ ডিভাইস হিসাবে ইউজ করা যেতে পারে? তোমরা দু একটা নাম বলো। অয়ন সেনগুপ্ত, ইলেকট্রিক্যাল ডিভাইসের কিছু নাম বলতে পারবে যেটা ইলেকট্রিক্যাল মানে অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করতে সাহায্য করে? এমন কোনো ডিভাইস বলতে পারো যেটা তোমার অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করতে সাহায্য করে? এমসিবি। হ্যাঁ, এমসিবি হতে পারে। আর অন্য কেউ বলো। দীপঙ্কর মন্ডল।
অ্যাক্সিডেন্ট প্রিভেন্শন, সার্কিট ব্রেকার, ঠিক আছে, এরকম প্রোটেক্টিভ ডিভাইস এবার ঘরের মধ্যে ব্যবহার করা যেতে পারে। ঘরে তো আর এমসিবি একটা সার্কিট ব্রেকার, সেটা ইউজ হয়। তবে আরো এক ধরনের ইকুইপমেন্ট আমরা যেটা বলতে পারি খুব ভাইটাল, শক প্রোটেকশনের জন্য এটা খুবই কাজে লাগে, বিশেষত সেটার নাম হচ্ছে জিএফসিআই, অর্থাৎ গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার্স। ঠিক আছে, গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার্স এটা কি? মনে করো একটা কন্ডাক্টর, ঠিক আছে, এটা ধরো রেড কালারের আছে, এটা হচ্ছে মানে লাইভ কন্ডাক্টর। এটা একটা জায়গায় গেল, একটা লোডকে ফিড করলো, মনে করো এটা হচ্ছে একটা লোড সাপোজ, ঠিক আছে, এখানে ধরো একটা আউটলেটে গেল, হ্যাঁ, একটা কোনো আউটলেট, ইলেকট্রিক্যাল আউটলেট, যেখানে গিয়ে এটা কানেক্টেড আছে, এবং সেখান থেকে ধরো একটা রিটার্ন করছে একটা কন্ডাক্টর, সেটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, নিউট্রাল। এবার এই আউটলেটে মনে করো কোনো একটা লোডকে কানেক্ট করে রাখা হয়েছে, এখান থেকে কোনো লোডকে আমরা ধরো কানেক্ট করে রেখেছি, হতে পারে কোনো যে কোনো একটা লোড আমরা এখানে কানেক্ট করে রেখেছি। ঠিক আছে, এবার এটা হচ্ছে যেটা কারেন্ট কোনো সোর্স থেকে যাচ্ছে, আর এটা হচ্ছে কারেন্ট যেটা রিটার্ন করে আসছে। ঠিক আছে, এবার এখানে একটা ডিভাইস লাগানো যেতে পারে, যে ডিভাইসটা কি করবে না, যতটা কারেন্ট এখানে যাচ্ছে, মানে নর্মাল কন্ডিশনে কি হওয়া উচিত, যদি এটার মধ্যে কোনো ফল্ট না থাকে, তাহলে এই কন্ডাক্টর দিয়ে যতটা কারেন্ট যাবে ততটাই নিউট্রাল দিয়ে ব্যাক করা উচিত, ততটা কারেন্টই নিউট্রাল দিয়ে আমাদের ব্যাক করে আসা উচিত, তাই তো? দুটো কারেন্টই ডিফারেন্ট হওয়া উচিত। এটা দিয়ে ধরো একটা কারেন্ট যাচ্ছে, আমি সাপোজ সেটাকে আইআর নাম দিলাম, আর যেটা রিটার্ন করছে সাপোজ সেটাকে আমি আইএন নাম দিলাম। প্র্যাকটিক্যালি যদি এটা আইডিয়াল কন্ডিশন হয়, মানে কোনো ফল্ট না থাকে, তাহলে সেই অবস্থায় আমরা কি জানি, রেট মানে যেটা তোমার লাইন কারেন্ট যেটা হবে, সেটাই তোমার নিউট্রাল কারেন্টের সঙ্গে সেম হওয়া উচিত, তাই তো? নিউট্রাল কারেন্টের সঙ্গে সেম হওয়া উচিত। কিন্তু এখানে অনেক সময় কি হয়, সামান্য হয়তো কোনো লিকেজ হয়েছে, কোনো জায়গায় হয়তো ফল্ট, এটা হয়তো কোনো জায়গায় বডির সঙ্গে, স্ট্রাকচারের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এবং সেখান দিয়ে লিকেজ কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, এবার এই লিকেজ কারেন্টের জন্য কি হবে, এটার জন্য কিন্তু এমসিবি ট্রিপ করবে না, কারণ খুব একটা হিউজ কারেন্ট তো কিছু ফ্লো হচ্ছে না। অথচ এই লিকেজ কারেন্টের জন্য কি হতে পারে, যদি এই মেটালিক স্ট্রাকচার যেখানে এটা গ্রাউন্ডেড হয়ে আছে, যেখান দিয়ে লিকেজটা হচ্ছে, সেখানে যদি কেউ টাচ করে, সে কিন্তু ইলেকট্রোকিউটেড হওয়ার একটা হিউজ চান্স থাকছে। ঠিক আছে, তাহলে কি হতে পারে, কি করে আমরা এই পরিস্থিতিতে রক্ষা পাবো? এটার জন্য ইউজ করা হয় জিএফসিআই, অর্থাৎ গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার। সেটাতে কি করা হয়, সেটাতে হচ্ছে যে কারেন্টটা যাচ্ছে আর যেটা রিটার্ন করে আসছে, সেই দুটো কারেন্টকে মেজার করা হয় একটা, তার জন্য এখানে একটা সিটি লাগানো থাকে। ঠিক আছে, একটা সিটি কারেন্ট ট্রান্সফরমার এখানে লাগানো থাকে, এবং সেই সিটি থেকে কি করা হয়, মানে এখানে অ্যাকচুয়ালি সেই সিটির সিগন্যালটা নিয়ে কোনো একটা, আমি ডিটেলে গেলাম না, এর কনস্ট্রাকশনে আমি এখন গেলাম না, কারণ তোমরা পরে আরসিসিবি এগুলো পড়বে ইডিএসি সাবজেক্টের মধ্যে। তো মনে করো এটা একটা এমন ডিভাইস যেটা কিনা যতটা কারেন্ট যাচ্ছে আইআর, আর যতটা কারেন্ট আসছে ফিরে আসছে আইএন, এই দুটোর মধ্যে কম্পেয়ার করছে। ঠিক আছে, সেই কম্পেয়ার করে এ দেখছে যে সেই কারেন্টের মধ্যে দুটো কারেন্ট আইডিয়ালি তো সেম হওয়া উচিত, আইআর ইজিক্যাল টু আইএন হওয়া উচিত। কিন্তু যদি দেখে কম্পেয়ার করে যে আইআর নট ইকুয়াল টু আইএন, তখনই কি করবে, তখনই এটা একটা ট্রিপ সিগন্যাল জেনারেট করবে। ঠিক আছে, সেই ট্রিপ সিগন্যাল সেটা পাঠিয়ে দেবে সার্কিট ব্রেকারকে, এবং সার্কিট ব্রেকার তখন এই পাওয়ার সাপ্লাইটাকে কাট অফ করে দেবে। ঠিক আছে, তার মানে এখানে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস, যে ডিভাইসটা কিনা মেজার করছে যে যেটা ইনকামিং কারেন্ট আর যেটা আউটগোয়িং কারেন্ট, এই দুটো কারেন্টের মধ্যে ম্যাচিং হচ্ছে কিনা। যদি দুটো কারেন্ট ম্যাচ করে, দ্যাট মিনস দ্য সার্কিট ইজ হেলদি। ঠিক আছে, আর যদি দুটো কারেন্ট ম্যাচ না করে, তার মানে হচ্ছে যে সার্কিটের মধ্যে কোনো প্রবলেম আছে, সার্কিটের মধ্যে কোনো জায়গায় কোনো লিকেজ হয়েছে। ঠিক আছে, এই কাজটা করছে হচ্ছে গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার, জিএফসিআই। এটাকে একটা জেনারেলাইজ টার্ম বলা যেতে পারে, এটাকে আমরা শক প্রিভেনশনের জন্য কাজে লাগাই। এবার এই জিএফসিআই এরকম ডিভাইস যেমন হচ্ছে ইএলসিবি বা আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, অথবা আরসিসিবি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, এরকম বিভিন্ন ডিভাইস আছে যেগুলোকে বর্তমান যুগে ইউজ করা হয়। এগুলোর কনস্ট্রাকশন, এগুলোর ওয়ার্কিং তোমরা ইডিইসির মধ্যে পড়বে। ঠিক আছে, তো আমি এই ডিটেলসে গেলাম না, কিন্তু যদি এটা ব্যবহার না করা হয় তাহলে কি সমস্যা হতে পারে, সেইটা আমার বক্তব্য। যে যদি এই ধরনের গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার ইউজ না করা হয়, সেইটার ফলে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল শকের সম্মুখীন হব। ঠিক আছে, ইলেকট্রিক্যাল শক পেতেই পারে কেউ।
ঠিক আছে, কারণ এই ধরনের স্মল যে লিকেজ কারেন্ট সেগুলোকে কিন্তু আমাদের এমসিবি সেগুলোকে সেন্স করবে না, ঠিক আছে, এবং সেক্ষেত্রে কিন্তু এর থেকে একটা শক পাওয়ার একটা হিউজ চান্সেস থাকে। যে কারণে জিএফসিআই বা গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার এই ডিভাইসটা যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট ঘটার চান্স অনেক বেশি। ঠিক আছে, তো এই সমস্ত ফ্যাক্টরস গুলো থাকছে যেগুলো কিনা ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টস এর কারণ। নেক্সট হচ্ছে যে প্রিভেনশন অফ ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টস। ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করবার জন্য কি কি স্টেপস নেওয়া যেতে পারে, সেটা তুমি আগের যে স্টেপস যেগুলো কারণ সেই কারণগুলোকে এলিমিনেট করলেই আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করতে পারি। যেমন ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে ওল্ড এবং ওয়্যারিং। ওল্ড ওয়্যারিং দ্যাট মিনস হচ্ছে অনেক দিনের পুরনো, তাতে অনেক ইনসুলেশনের ড্যামেজ হয়ে থাকতে পারে। তো এই ধরনের ওয়্যারিং হলে অ্যাক্সিডেন্ট হয়। তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করার জন্য কি করতে হবে না, রিপ্লেস দ্য ওল্ড অ্যান্ড ড্যামেজড ওয়্যারিং। ঠিক আছে, এই সমস্ত পুরনো যে ড্যামেজড ওয়্যারিং সেগুলোকে রিপ্লেস করতে হবে। অনেক জায়গায় তোমরা শুনতে পাবে যে পুরনো যে অফিস বিল্ডিংস সে সমস্ত জায়গায় কিন্তু অনেক সময় এরকম ইলেকট্রিক্যাল ফায়ার হয় এবং সেটার মূল কারণ কিন্তু এই ধরনের ওল্ড অ্যান্ড ড্যামেজড ওয়্যারিং। ঠিক আছে, রিসেন্ট তোমরা কিছু ইনসিডেন্ট শুনে থাকবে কলকাতায় এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট বিল্ডিংস, সেখানে কিন্তু এরকম ওল্ড অ্যান্ড ড্যামেজড ওয়্যারিং এর জন্য ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট ঘটেছে। তাই এই ব্যাপারটা দেখতে হবে যে এই ড্যামেজড ওয়্যারিং এবং ওল্ড ওয়্যারিং এগুলোকে রাখা চলবে না। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন যেখানে আছে সেগুলোকে ওয়্যারিংটাকে আপডেট করতে হবে। নেক্সট হচ্ছে হায়ারিং কোয়ালিফাইড ইলেকট্রিশিয়ান। প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ইন্ডাস্ট্রি বা ওয়ার্কশপ সেখানে কোয়ালিফাইড যাদের কোয়ালিফিকেশন আছে এবং যারা সার্টিফাইড সেই রকম ইলেকট্রিশিয়ানকে নিয়োগ করতে হবে, কারণ তারাই ঠিকমতো করে ইলেকট্রিক্যাল ইনস্টলেশনগুলোর দেখাশোনা করতে পারবে এবং সেগুলোর যাতে ঠিকঠাক থাকে সেটার লক্ষ্য রাখতে পারবে। ঠিক আছে, অ্যান্ড নট ওভারলোডিং দ্য আউটলেটস। নট ওভারলোডিং দ্য আউটলেটস মিনস কোন আউটলেটে কতটা পরিমাণে লোড দেওয়া যেতে পারে তার তো একটা লিমিটেশন আছে। তো সেই লিমিটের বেশি যদি সেই লিমিটের থেকেও বেশি যদি কোনো কারণে লোড দেওয়া হয় কোনো আউটলেটে, সেটা কি করতে পারে, তো সেটার থেকে ওভার কারেন্ট হবে। সেখানে ওভার কারেন্ট হলে ওভার কারেন্ট থেকে একটা অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে এবং সেখান থেকেই অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে, তো ওভারলোড করা যাবে না। কোনো আউটলেটে যতটা লোড দেওয়া উচিত, কোনো আউটলেটে যদি 5 অ্যাম্পিয়ার দেওয়ার লোড থাকে, লোড দেওয়া যেতে পারে, তো 5 অ্যাম্পিয়ারের মধ্যেই রাখতে হবে। কোথাও যদি 15 অ্যাম্পিয়ার দেওয়ার ক্যাপাসিটি থাকে তো 15 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে। কোথাও 15 অ্যাম্পিয়ার দেওয়ার আছে, সেখানে কেউ যদি চাই জোর করে 25 অ্যাম্পিয়ার লোড দিয়ে দেবে, সেটা কিন্তু অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়াবে। And using the proper wattage light bulbs in the light fixtures। যে সমস্ত লাইট ফিক্সচার্স গুলো আছে যে কোনো ইলেকট্রিক্যাল প্রেমিসেসে, যে কোনো প্রেমিসেস যেখানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন আছে সেখানে প্রপার ওয়াটেজের লাইটকে লাগানো উচিত। লাইট যদি ঠিকঠাক রেটিং এর থাকে তাহলে ঠিক জায়গাটা ইলুমিনেটেড থাকবে, প্রপার ইলুমিনেশন থাকবে, এবং প্রপার ইলুমিনেশন থাকলে সবাই ঠিকমতো সবকিছু জিনিস দেখতে পাবে। সেটা যদি না থাকে তাহলে কিন্তু লোকের দেখার অভাবে বা ঠিকমতো করে দেখতে না পাওয়ার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এবং ইনস্টলিং গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার, যেটা আগেরটাই বললাম যে গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার না থাকলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো স্বাভাবিকভাবে প্রিভেনশনের জন্য, ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করবার জন্য গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার ব্যবহার করতে হবে। এটা একটা জিনিস। ঠিক আছে, তো এই পয়েন্টসগুলো নিয়ে কারোর কোনো ডাউট আছে? ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করবার জন্য কি কি স্টেপস নিতে পারো? রফিকুল? না স্যার। রফিকুল? হ্যাঁ স্যার। বলো কি কি স্টেপ নেবে, কয়েকটা স্টেপের নাম বলো, ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট যাতে না হয় এরকম কিছু দুটো স্টেপের নাম বলো। কোয়ালিফাইড ইলেকট্রিশিয়ানকে হায়ার করতে হবে। আর পুরনো এবং ড্যামেজ ওয়্যার রিপ্লেস করতে হবে। বেশ। রাজীব? রাজীব বলো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যাক্সিডেন্ট প্রিভেনশনের জন্য কি কি স্টেপস নেবে তুমি, দুটো স্টেপ বলো। রাজীব? জসিমউদ্দিন বলো কি বলছো। জসিমউদ্দিন? গ্রাউন্ড কি? আর স্যার যেরকম
শোনা শোনা যাচ্ছে না, তোমার সাউন্ড ক্লিয়ার আসছে না। কি বলো, ডিভাইসটার নাম কি বলা হয়েছে? সোমেন সামন্ত? শোনা যাচ্ছে না তোমারটা ঠিকঠাক। সোমেন সামন্ত, সৌমধর, হ্যাঁ স্যার। সৌমজিৎ ধর, বলো ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট প্রিভেনশনের জন্য কি কি স্টেপস নেবে? হ্যাঁ স্যার। সামন্ত বলো, সামন্ত বলো, সৌমধর এখন একটু মিউট করো, সামন্ত বলো কি কি স্টেপস নেবে? ওই তো স্যার, ওল্ড আর ড্যামেজ ওটা ওয়ারিং তো গুলোকে, বললো, ওটাও বললো, হ্যাঁ, আর তারপরে কি বলো? ইনস্টল করতে হবে জিএফসিআই, মানে গ্রাউন্ড ফল্ট কারেন্ট ইন্টারাপশন। ও হুম। স্যার, ওটা বলছি ওই গ্রাউন্ড ফল্ট কারেন্ট ইন্টারাপ্টার, ওটা কি মানে বাড়িতে এখন ইউজ হয় জেনারেলি? কেন হবে না? এই আরসিসিবি, এমসিবি। আরসিসিবি ইউজ করা হয় না? স্যার তার মানে লিকেজ হলেই তো এমসিবির আগে ওটা যখন তখন ট্রিপ করে যাবে, মানে এমসিবির মতো, তো যেমন তো ভালো এমসিবি। তো, লিকেজ হলে তুমি সে অবস্থায় রাখবে কেন? হয় না, হয়তো অনেক বাড়িতে, বেশিরভাগ বাড়িতে হয় না, কিন্তু যেখানে সেফটি মেনে প্রপার কাজ করতে হবে সেখানে তো রাখতে হবে, কারণ এরকম লিকেজ হতেই পারে। ইলেকট্রিক্যাল ইনস্টলেশনে কোথাও হয়তো স্মল লিকেজ কারেন্ট ফ্লো করছে, সেটার জন্য তো আর এমসিবি ট্রিট করবে না, কিন্তু সেই অবস্থায় চলতে দিলে তো ইলেকট্রোকিউটেড হওয়ার চান্স থাকছে, ইলেকট্রিক্যাল শক পাওয়ার চান্স থাকছে। সেটা যাতে না হয় তাহলে ইনস্টল করবে, করা উচিত। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ স্যার। তো এইগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ এবং সেগুলোকে প্রিভেনশনের কি কি স্টেপস নেওয়া যেতে পারে। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো নেক্সট আমাদের যে টপিক, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। 4 নাম্বার? আচ্ছা, 4 নাম্বারটা মিস হয়ে গেছে না। 4 নাম্বারটা হচ্ছে নট ইউজিং স্প্রেড অর ড্যামেজড ইলেকট্রিক্যাল কর্ডস, মানে হচ্ছে যে কর্ড গুলো ইউজ করা হয়, তার তার, ঠিক আছে, সেই কর্ড গুলোতে যদি কোনো কারণে ড্যামেজড হয়ে থাকে, হ্যাঁ, কোনো জায়গায় হয়তো ধরো তারের ইনসুলেশন চটে গেছে, এরকম ইনসুলেশনকে, ইনসুলেশন যুক্ত ইলেকট্রিক্যাল কর্ড, সেগুলোকে কোনো মতেই ইউজ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো হাউ ইলেকট্রিক্যাল শক অকার্স, ইলেকট্রিক্যাল শক কিভাবে ঘটে। An electrical shock occurs when someone comes in contact with electrical energy. Electrical energy সংস্পর্শে যখন কেউ আসে তখনই ইলেকট্রিক্যাল শক ঘটে। অথবা এটাও বলা যেতে পারে, ইট ইজ দ্য physiological reaction of the reaction or injury caused by the electrical current, AC অথবা DC, when it is passed through the হিউম্যান বডি। ঠিক আছে, হিউম্যান বডির মধ্যে দিয়ে যদি ইলেকট্রিক্যাল কারেন্ট, দ্যাট মে বি এসি অর ডিসি, সেটা যদি পাস করে, তার জন্য তার শরীরের ভেতরে কিছু রিয়াকশন হয়, শারীরবৃত্তীয় যে ঘটনা, যে ক্রিয়া বিক্রিয়াগুলো চলছে শরীরের মধ্যে, তার কিছুটা পরিবর্তন ঘটে। ঠিক আছে, এবং তার ফলে কিছু ইনজুরি, মানে এটা শরীরটাকে আহত করে তোলে। ঠিক আছে, কি কারণে করলো না, ইলেকট্রিক্যাল কারেন্ট, ইলেকট্রিক্যাল কারেন্ট শরীরের মধ্যে দিয়ে ফ্লো হওয়ার ফলে যে শরীরের মধ্যে যে রিয়াকশন ঘটলো বা ইনজুরি ঘটলো, সেটাই হচ্ছে ইলেকট্রিক্যাল শক। এবার ইলেকট্রিক্যাল শক কিরকম ভাবে হচ্ছে তার একটা এক্সাম্পল এখানে দিয়েছে তারা। এটা কি না, when the body becomes part of an electrical path, মানে শরীরটা যখন একটা ইলেকট্রিক্যাল পাথের মধ্যে পড়ে যাচ্ছে। যেমন ধরো এই এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এখানে একজন পার্সন এ একটা কাজ করছে, ঠিক আছে, একটা ইলেকট্রিক্যাল ইনস্টলেশনে কিছু একটা কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে সেই কর্ডটা কানেক্টেড আছে, ধরো এখানে ড্রিল করছে, সে ড্রিল করছে সাপোজ মনে হচ্ছে, তো সেই ড্রিল মেশিনটা যেটা ধরে আছে, সেখানে কোনো কারণবশত হয়তো একটা লাইন টু গ্রাউন্ড ফল্ট মানে হয়ে গেছে আর কি, মানে যে এর ভেতরে তো তার ঢুকেছে, এই মেশিনটার ভেতরে ধরো একটা তার ঢুকেছে, এবং সেই তারের মধ্যে লাইভ কন্ডাক্টর আছে। তো সেই লাইভ কন্ডাক্টরটা মনে করো কোনো কারণে মেটালিক পার্টের সঙ্গে জুড়ে গেছে, মানে এতে যে মেটালিক পার্টটা আছে সেই মেটালিক পার্টের সঙ্গে জুড়ে গেছে। এবার এই ব্যক্তি তো এটাকে ধরে আছে, ড্রিল মেশিনটাকে নিজের হাতে ধরে আছে, তাহলে যখন মেটালিক পার্টের সঙ্গে এটা টাচ হয়ে গেছে, তখন কিন্তু এর বডিটাও সেই লাইভ কন্ডাক্টরের সংস্পর্শে চলে এসছে, মানে ইন কন্ট্যাক্ট উইথ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি কন্ট্যাক্টে চলে এসছে। তখন কি হবে, ইলেকট্রিক্যাল যে কারেন্ট সেটা তো এতক্ষণ পর্যন্ত একটা এই দিক দিয়ে এসে রিটার্ন করে যাচ্ছিল, কিন্তু এখন তো সে একটা শর্ট সার্কিট পাথ পেয়ে যাচ্ছে। কোথায়? একটা জায়গায় মেটালিক পার্টের সঙ্গে টাচ হয়েছে, সেটা একটা পাথ পাচ্ছে,
অন্যদিকে হিউম্যানের যে বডি, সেই বডির মধ্যে দিয়েও কিন্তু সে একটা পাথ পেয়ে যাচ্ছে। এবার হিউম্যান বডিটা ধরো কোনো একটা গ্রাউন্ডেড সাবজেক্ট অবজেক্টকে টাচ করে আছে, এই বডি মানে এক হাতে কাজ করছিল আর অন্য হাতে ধরো কোনো একটা গ্রাউন্ডেড অবজেক্টকে বা সারফেসকে টাচ করে আছে। তাও যদি না করেও থাকতো, সে হয়তো যে তোমার মাটির ওপরে দাঁড়িয়ে কাজ করতো, সেদিক দিয়েও গ্রাউন্ড হতো। তো এক্ষেত্রে কি হবে, এই জায়গাটা যেখানটাই ইলেকট্রিক্যাল সার্কিটের সঙ্গে তার বডিটার পার্ট টাচ হয়ে যাচ্ছে, সেখান থেকে দেখো একটা কারেন্ট, এই যে ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, এটা একটা কারেন্ট তার বডির মধ্যে দিয়ে, হার্টের মধ্যে দিয়ে, এই হাতের মধ্যে দিয়ে হয়ে একদম গ্রাউন্ডেড অবজেক্ট বা সারফেস যেটাকে সে টাচ করেছিল সেখানে চলে গেল। তাহলে এটা একটা কি ডাইরেকশন অফ কারেন্ট আমরা বলতে পারি। যখন সে একটা অবজেক্টকে টাচ করছে যেটা কিনা ইলেকট্রিক্যাল এনার্জির সংস্পর্শে আছে, তখন তার বডির মধ্যে দিয়ে কিন্তু একটা কারেন্টের ফ্লো হচ্ছে, এবং কারেন্টের ফ্লো যখনই হচ্ছে তখন কিন্তু কি হচ্ছে, কারেন্টের ফ্লো হওয়ার জন্য তার মধ্যে, তার শরীরের মধ্যে কিন্তু একটা শারীরিক যে প্রক্রিয়াগুলো, ক্রিয়া বিক্রিয়াগুলো, তার মধ্যে একটা পরিবর্তন দেখা দিচ্ছে। ঠিক আছে, নর্মাল যেরকম ফাংশনিং করছিল শরীরটা, সেরকম কিন্তু আর থাকবে না। যখন এরকম কারেন্ট ফ্লো করবে, শরীরের ক্রিয়া বিক্রিয়াগুলো কিন্তু একটা পরিবর্তন দেখা দেবে। ঠিক আছে, তো এইটা একটা ঘটনা যেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রিক্যাল শক কিরকম পদ্ধতিতে এক্স্যাক্টলি ঘটছে। একটা এক্সাম্পল। তো এবার এখানে আমরা বলতে পারি যে হাউ ক্যান এ পার্সন গেট ইলেকট্রিক্যাল শক, একজন ব্যক্তি কিভাবে ইলেকট্রিক্যাল শক পেতে পারে, কি কি কারণে হতে পারে। প্রথম কারণ হচ্ছে বাই পুয়ারলি ইনসুলেটেড ওয়্যারস। ঠিক আছে, যে ওয়্যারগুলো মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস করছে, সেই ইনসুলেশন, সেই মানে সেই ওয়্যারের যদি ইনসুলেশনটা ঠিক মতো না থাকে, ইনসুলেশনটা যদি পুয়ার কন্ডিশনের হয়, তাহলে কি হবে, তাহলে ইলেকট্রিক্যাল শক হবে। নেক্সট বলছে বাই আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। আন্ডারগ্রাউন্ড মানে কি, মানে যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হয়তো আন্ডারগ্রাউন্ডে আছে, মাটির তলায় আছে, যেমন ধরো কেবল, আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবিলেও অনেক সময় কি হয়, আন্ডারগ্রাউন্ড না আনগ্রাউন্ড? হ্যাঁ সরি আনগ্রাউন্ডেড বলেছে না, আনগ্রাউন্ড, সরি, আন্ডারগ্রাউন্ড কেবিল এই সমস্ত জায়গা থেকেও হতে পারে। তো এখানে অ্যাকচুয়ালি টার্মটা হচ্ছে আনগ্রাউন্ডেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ঠিক, আনগ্রাউন্ডেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকেও ইলেকট্রিক্যাল শক হতে পারে। কিভাবে না, যে সমস্ত ইলেকট্রিক্যাল অবজেক্ট ধরো গ্রাউন্ডিং করা নেই, তাতে গ্রাউন্ডিং করা নেই মানে কি, যে কোনো হাই রেটিং এর যেখানে পাওয়ার আছে, সেই সমস্ত ইনস্টলেশনে সবসময় দেখবে যে তার যে বডি পার্ট যেটা, সেটাকে সবসময় আর্থ করা থাকে। ঠিক আছে, আর্থ করা থাকে। এবার এই আর্থিং যদি না করা থাকে বডিটাকে, তখন কি হবে, এর মধ্যে ধরো কোনো একটা মোটর আছে, ফর এক্সাম্পল ধরো এখানে একটা লাইভ কন্ডাক্টর ঢুকলো, এর ভেতরে মোটরের মধ্যে ঢুকলো, মোটরের মধ্যে হয়তো ঢুকলো এবং সেটা আবার রিটার্ন করে গেল। ঠিক আছে, এবার যদি কোনো কারণে এটা গ্রাউন্ডেড না করা থাকতো, এই গ্রাউন্ডিংটা যদি না করা থাকতো, কোনো কারণে হয়তো এই মোটরের মধ্যে যে তারটা ঢুকেছে, সেই তারের সঙ্গে বডি পার্টটা ঠেকে গেছে। ঠিক আছে, বডি পার্টটা ঠেকে গেছে, তাহলে কি হবে, সেই বডি পার্ট ঠেকে গেলে সেখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হতে চেষ্টা করতে, কিন্তু এটা ধরো গ্রাউন্ডটা করা নেই, এই গ্রাউন্ডিংটা নেই, তাহলে কি হবে, তখন হচ্ছে কিন্তু এটা কিন্তু হিউজ কারেন্ট কিছু ফ্লো করবে না, এটার মধ্যে দিয়ে তখন কি হিউজ কারেন্ট ফ্লো করবে, যেটা যেখান থেকে এই লাইনটা আসছিল, সেই লাইনের মধ্যে কি হিউজ কারেন্ট কিছু ফ্লো করবে, তা কিন্তু করবে না, কারেন্ট ফ্লো করবে না। কারণ কি, কারণ হচ্ছে এখানে তো কারেন্টটা রিটার্ন করার কোনো পাথ পাচ্ছে না। কিন্তু যদি সেই অবস্থায় কোনো ব্যক্তি এটাকে টাচ করে, কোনো ব্যক্তি যদি ধরো একে টাচ করে, ওই অবজেক্টটাকে যদি টাচ করে দেয়, তখন কি হবে, তখন হচ্ছে এই লাইনের যে পোটেনশিয়াল, যেটা দিয়ে মোটরটাই ঢুকেছিল, সেই লাইনের পোটেনশিয়ালটাই কিন্তু সেই শরীরের, মানে সেই যে জায়গা দিয়ে টাচ করলো সেখানেও চলে আসবে, এবং তার বডির মধ্যে দিয়ে একটা কারেন্ট গ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, কিন্তু যদি এই গ্রাউন্ডিংটা এখানে করা থাকতো, যদি তা না বদলে যদি এখানে প্রপারলি যদি গ্রাউন্ডিং করা থাকতো, গ্রাউন্ডিং করা থাকলে কি হলো, এখানে আমার একটা বডি স্ট্রাকচারটা গ্রাউন্ডেড আছে, সেক্ষেত্রে কি হবে, যদি কোনো কারণে এরকম কন্ডাক্টরটা টাচও করে যায়, লাইভ কন্ডাক্টরটা যদি মেটালিক স্ট্রাকচার যেটা বডির সঙ্গে টাচও করে যায়, সেটা কিন্তু ইমিডিয়েটলি একটা হিউজ কারেন্ট ফ্লো করবে গ্রাউন্ডের মধ্যে দিয়ে, এবং যখনই হিউজ একটা কারেন্ট গ্রাউন্ডের মধ্যে দিয়ে ফ্লো করবে, এটা তো আসছিল কোথা থেকে, এই লাইনটা তো কোনো একটা এমসিবির ভায়া হয়ে আসছিল, কোনো একটা এমসিবি বা কোনো প্রোটেক্টিভ ডিভাইস তার ভায়া হয়েই আসছিল। তো যখনই এটা হবে, একটা হিউজ কারেন্ট যখনই ফ্লো করবে, তখনই কিন্তু এই এমসিবি এটা ওপেন হয়ে যাবে এবং সার্কিটটাকে ইন্টারাপ্ট করে দেবে।
ঠিক আছে? তো যে কারণে আনগ্রাউন্ডেড সিস্টেম, সেখান থেকে কিন্তু ইলেকট্রিক্যাল শক পাওয়ার একটা হিউজ চান্সেস থাকতে পারে। আনগ্রাউন্ডেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, সেখান থেকে ইলেকট্রিক্যাল শক পাওয়ার একটা হিউজ চান্স হতে পারে। নেক্সট হচ্ছে বাই ইউজিং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হোয়াইল ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার। ঠিক আছে, যখন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে কেউ ইউজ করছে জলের সংস্পর্শে থেকে, জলের সংস্পর্শে থেকে যদি ইলেকট্রিক্যাল ওয়্যারকে টাচ করে বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে টাচ করে, জল যেহেতু গুড কন্ডাক্টর, তো সেখান দিয়ে একটা ইজি শর্ট সার্কিট পাথ পেয়ে যাবে, ইজি একটা লো রেজিস্ট্যান্স পাথ পেয়ে যাবে। তো সেই কারণে জলে কন্ট্যাক্টে থাকা অবস্থায় যদি কেউ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে কাজ করে, তো তার ইলেকট্রোকিউটেড হওয়ার একটা হিউজ চান্স থাকে বা ইলেকট্রিক শক পাওয়ারও একটা হিউজ চান্স থাকে। আর একটা কারণে হতে পারে বাই বিং স্টাক বাই লাইটেনিং। ঠিক আছে, লাইটেনিং এর মাধ্যমেও অনেক সময় ইলেকট্রিক্যাল শক কেউ পেতেই পারে। লাইটেনিংটা হচ্ছে, তোমরা জানো আগের সেমিস্টারে অলরেডি ডিসকাস করা হয়েছে, এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে উপরের যে মেঘের মধ্যে যে চার্জ, সেই চার্জের জন্য ইনডিউসড একটা চার্জ গ্রাউন্ডে হয়, এবং সেই সময় ইলেকট্রিক যে একটা কারেন্ট, সেটা উপরের মেঘ থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত একটা পাথ পেয়ে যায় এবং সেখানে ডিসচার্জ হয়। এবং কোনো ব্যক্তি যদি সেই সময়ে সেই জায়গা দিয়ে পাস করে, তাহলে সেই ইলেকট্রিক ডিসচার্জটা তার শরীরের মধ্যে দিয়েও হতে পারে, এবং সেক্ষেত্রে সেই ব্যক্তি ইলেকট্রিক্যাল শক পাবে। এটাও একটা ইলেকট্রিক্যাল শকের একটা ন্যাচারাল রিজন। ঠিক আছে, বাকিগুলো কিন্তু হিউম্যান মেড, নিচেরটা লাস্টেরটা হচ্ছে ন্যাচারাল, ডিউ টু ন্যাচারাল ক্যালামিটি। এই সমস্ত কারণে কেউ ইলেকট্রিক্যাল শক পেতে পারে। এবার হচ্ছে যখন কেউ ইলেকট্রিক্যাল শক পাচ্ছে তার কি কি ঘটতে পারে, হোয়াট হ্যাপেন্স when one gets electrical shock। কি কি ঘটতে পারে না, ইলেকট্রিক্যাল শক ক্যান হ্যাভ নো ইনজুরি অ্যাট অল। এমন হতে পারে যে কোনো ব্যক্তি, স্যার লাইটেনিং এর ব্যাপারটা বলুন, বুঝতে পারলাম না। লাইটেনিংটা তো আগের সেমিস্টারে তোমরা পড়েছো, লাইটেনিং এর যে প্রসেস সেটা তো তোমরা পড়েছো, তাই না? ধরো মেঘের যখন হচ্ছে, ধরো একটা মেঘ হলো উপরে, একটা উপরে যখন একটা চার্জ ক্লাউড তৈরি হলো, এর মধ্যে তো চার্জ থাকে, ক্লাউডের মধ্যে তো চার্জ থাকে, তাই না? চার্জ তো থাকে। এবার সেই চার্জের জন্য কি হবে, এই মেঘটা যখন উপরের সারফেসে হচ্ছে, সেই চার্জ একটা ইনডিউস করবে। কোথায় ইনডিউস করবে? গ্রাউন্ড সারফেসে একটা চার্জ ইনডিউস করবে। এই যদি পজিটিভ চার্জের ক্লাউড হয়, একটা নেগেটিভ চার্জ এখানে ইনডিউস করবে। ঠিক আছে, এবার এই পজিটিভ চার্জটার চেষ্টা কি করবে, এখান থেকে একটা স্ট্রিমার লাইন বেরোবে, এরকম কিছু মেন স্ট্রিমার, কিছু হচ্ছে তোমার সাইড স্ট্রিমার, এরকম বেরোবে, এবং আস্তে আস্তে এখান থেকে এটা আস্তে আস্তে নিচে আসবে। নিচে আস্তে আস্তে একটা সময় কি করবে, এ গ্রাউন্ডে ডিসচার্জ করে যাবে। ঠিক আছে, এই চার্জ ক্লাউডের মধ্যে থাকা যে চার্জটা, সেটা একটা জায়গায় গিয়ে গ্রাউন্ডের মধ্যে ডিসচার্জ করে গেল। ঠিক আছে, এবার এই ডিসচার্জিং যে ঘটনাটা ঘটবে, সেই সময় যদি এই আশেপাশে কোনো ব্যক্তি থাকে, এটা তো কোনো স্ট্রাকচার যদি উপরে থাকে তার মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যেতে পারে, অথবা যদি কোনো ব্যক্তি যদি এই সময় আশেপাশে থাকে, সেই ব্যক্তির বডির মধ্যে দিয়েও কিন্তু ডিসচার্জটা হতেই পারে। এবং যদি তা হয়, তাহলে সেই যে ব্যক্তির উপর দিয়ে ডিসচার্জটা হলো, সে কিন্তু ইলেকট্রোকিউটেড হয়ে গেল। এটা হচ্ছে এক ধরনের ডাইরেক্ট লাইটেনিং। ঠিক আছে, ডাইরেক্ট লাইটেনিংটার জন্য এরকম জেনারেলি ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল শক তো সে পাবে, তাই না? ইলেকট্রিক্যাল শক পাবে এই ব্যক্তি। তো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টসের বিভিন্ন রকম রিজনস বা ইলেকট্রিক্যাল শকের বিভিন্ন রকমের রিজনস। এবার হচ্ছে কি, যখন ইলেকট্রিক্যাল কোনো শক পাচ্ছে তখন কি হয়, ইলেকট্রিক্যাল শকের ফলে কি কি হতে পারে। প্রথমত বলছে যে ইলেকট্রিক্যাল শকের জন্য নো ইনজুরি অ্যাট অল। হয়তো ইলেকট্রিক্যাল শক কেউ পেলো, তার হাতটা হয়তো সামান্য শক পেলো, মাইল্ড ইলেকট্রিক্যাল শক পেলে, তখন কিন্তু কোনো ইনজুরি নাও হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বার্ন, হুইচ ইজ মোস্ট কমন। মানে এটা হচ্ছে খুব কমন যে বার্ন হতে পারে, মানে পুড়ে যেতে পারে। শরীরের যে পার্টটা ইলেকট্রিক্যাল শক পাবে, সেই জায়গাটা কিন্তু পুড়ে যেতে পারে। এটা এক্সটার্নাল বার্নও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনালও হতে পারে। শরীরের বাইরে থেকে হয়তো দেখতে পেলে পুড়ে গেছে, এমন হতে পারে, অথবা ভেতরের কোনো জায়গা পুড়ে গেছে, এটাও হতে পারে। এমনকি কার্ডিয়াক অ্যারেস্ট ডিউ টু ইলেকট্রিক এফেক্ট অন দ্য হার্ট সেটা নিজে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করে, তার উপরে আবার ইলেকট্রিক কারেন্টের একটা এফেক্ট তৈরি হচ্ছে। ইলেকট্রিক কারেন্টের এফেক্টে কিন্তু হার্টের যে নিজস্ব প্রসেস, সেইটা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, হার্টের যে নিজস্ব কাজ সেটা বন্ধ হয়ে যেতে পারে, এবং এটাকে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বলতে পারি। ঠিক আছে, সো কার্ডিয়াক অ্যারেস্টও একটা ঘটনা যেটা ইলেকট্রিক্যাল শকের ফলে ঘটতে পারে। নেক্সট হচ্ছে মাসল, নার্ভ অ্যান্ড ডিস্ট্রাকশন ফ্রম এ কারেন্ট পাসিং থ্রু দ্য বডি। ঠিক আছে, মানে মাসল অথবা নার্ভ
শরীরের যে বিভিন্ন পেশিগুলো আছে, মাংসপেশি অথবা যে নার্ভ, স্নায়ু, ঠিক আছে, সেগুলোর মধ্যে দিয়েও কারেন্ট পাস করতে পারে এবং সেগুলোও কিন্তু ড্যামেজড হতে পারে। ঠিক আছে, নার্ভের প্রবলেম দেখা দিতে পারে, যেহেতু ইলেকট্রিক্যাল শক হলো তার হয়তো নার্ভের যে নর্মাল প্রসেস সেটা নষ্ট হয়ে যেতে পারে। এমনকি ডেথ, ইলেকট্রোকিউশনের জন্য মানুষের মৃত্যুও ঘটতে পারে। ঠিক আছে, তো এই এতগুলো ঘটনা ইলেকট্রিক শকের জন্য ঘটে, এগুলো তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, স্যার এবারে হ্যাঁ, প্র্যাকটিক্যালি মানে স্যার প্র্যাকটিক্যালি শক পেলে মানে কি হয়, এই যে অনেক জায়গায় মানে এই 230 ভোল্টেরই শক খেলে যেমন বলে না ফুটো হয়ে যায় কিছুটা, মানে হাই ভোল্টেজের ক্ষেত্রে তো ফাটিয়ে দেয়, কিন্তু এমনি ছোটখাটো শক খেলে মানে ফুটো করে দেয়, কি করে, তো কি করে হয় এই তো ওটা বার্ন, যদি এই যে বার্ন হচ্ছে মানে কি পুড়ে যাচ্ছে, যে জায়গাটা পুড়ে যাচ্ছে না সেটা ডিপেন্ড করছে, মানে এবার কোথাও হয়তো ফুটো হয়ে যাচ্ছে মানে হয়তো পুড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই পুড়ে যাওয়ার ব্যাপারটা মানে নিশ্চয়ই মাইল্ড শকের ক্ষেত্রে হবে না, মডারেট লেভেলের শক হলে তখন পুড়ে যেতে পারে। ঠিক আছে, অথবা স্যার এবার শক খাইলে মানে শক পেলে বডিটা প্রচুর ভাইব্রেট হয়, এটা নিজেও খেয়েছি যাই হোক, কিন্তু মানে আর কিছু ফুটো হয়ে যায় দেখেছি বেশিরভাগই, মানে ফুটো হয়ে যায় ওটি আর কি, কি করে। কোথায় ফুটো হয় আরে রে? হ্যাঁ হয়, আর যখন না শক খাই দেখো সেটা হচ্ছে, প্রচন্ড সেটা শরীরটা কোথায় ভাইব্রেট হয়? হয়। আরে আরে সেই যেখানে জায়গাটা অ্যাকচুয়ালি ফুটো লাইভ হয়ে যাচ্ছে মানে কন্ডাক্টরটা টাচ বলছো কি, করে। মানে অ্যাকচুয়ালি পুড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি জায়গাটা পুড়ে গিয়েই তো ফুটোটা হচ্ছে না, নাহলে কি করে হবে? মানে ওখান দিয়ে একটা হিউজ কারেন্ট যেটা পাস করছে, পাস করবার সময় তো সেটা পুড়িয়ে দিয়ে যাচ্ছে না, যে ওইখানে যে টিস্যু গুলো আছে ওগুলোকে তো পুড়িয়ে যাচ্ছে, তার ফলে হয়তো দেখতে গেলে কোনো জায়গায় ফেটে গেছে। ঠিক আছে, ও এবার আচ্ছা স্যার। এবার এটা তোমার কি কি উপরে ডিপেন্ড করছে, কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে যে কতটা সিভিয়ার শকটা, ইলেকট্রিক্যাল শকটা কতখানা সিভিয়ার, সেগুলো কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, সেগুলো কি কি ফ্যাক্টর? প্রথমত হচ্ছে, আমরা যদি সংক্ষেপে বলি তাহলে তিনটে মেন ফ্যাক্টর। ঠিক আছে, একটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য বডি, কতটা কারেন্ট বডির মধ্যে দিয়ে ফ্লো করছে সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, বডির মধ্যে দিয়ে যদি বেশি কারেন্ট ফ্লো করে তাহলে বেশি হিউজ অ্যামাউন্টের ইলেকট্রিক্যাল শক পাবে, যদি কম কারেন্ট ফ্লো করে তাহলে সিভিয়ারিটিটা তার কম হবে। নেক্সট হচ্ছে যে পাথ অফ দ্য ইলেকট্রিক্যাল কারেন্ট থ্রু দ্য বডি, মানে বডির মধ্যে কোন জায়গাটা ইলেকট্রিক্যাল শক পাচ্ছে। ঠিক আছে, কোন জায়গায় ইলেকট্রিক্যাল শকটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে, মানে ইলেকট্রিক কারেন্ট যে রাস্তা দিয়ে পাস করলো সেটা কোন রাস্তা দিয়ে পাস করলো। ঠিক আছে, আমরা এই ছবিতে ধরো দেখছি, এই যে ছবিটা আছে, দেখো এইখানে তুমি একটা দেখতে পাবে, একটু জুম করে দিই। এই দেখো এখানে যে এক্সাম্পলটা আছে, এখানে এই ব্যক্তি কাজ করছিল, এখানে একটা ড্রিল মেশিন বা কিছু নিয়ে কাজ করছিল। এবার কি হয়েছে, এটা টাচ করে গেছে, মানে কোনো কারণে এর মধ্যে যে কন্ডাক্টরটা ছিল, লাইভ কন্ডাক্টর, সেটা আর্থের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং এখানে একটা ফল্ট হয়েছে। ঠিক আছে, সেই ফল্ট অবস্থায় এ ধরে আছে এটাকে, তার মানে এর বডির মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। এবার সে এই একটা আর্থ অবজেক্টকে টাচ করেছিল, মানে এর মধ্যে দিয়ে, এর বডির মধ্যে দিয়ে এরকম ভাবে একটা কারেন্ট ফ্লো করে গেল, তখন এই ব্যক্তি ইলেকট্রোকিউটেড হচ্ছে। ঠিক আছে, এবার এই যে কারেন্ট কতটা হচ্ছে দেখো, এখানে সাপোজ এটা 120 ভোল্ট, একটা 120 ভোল্টের সাপ্লাই সাপোজ, আর এর যে রেজিস্ট্যান্স ধরো 1000 ওহম ফর এক্সাম্পল। ঠিক আছে, প্র্যাকটিক্যালি এর থেকে বেশি থাকে, ধরে নেওয়া যাক এখানে যে পাথটা এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম। ঠিক আছে, তো সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, এটা সাপ্লাই ভোল্টেজ, এটা যদি সাপ্লাই ভোল্টেজ হয় এই পয়েন্টের পোটেনশিয়াল কত, এখানেও 120 ভোল্ট আছে, এখানে 120 ভোল্ট আছে, আর এর বডি রেজিস্ট্যান্স কত ধরা হয়েছে 1000 ওহম, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে 120/1000 ওহম, দ্যাট মিনস 120 মিলি 0.12 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 120 মিলি অ্যাম্পিয়ার মতো কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, তাহলে এটা এক ধরনের কারেন্ট, এটা একটা হিউজ কারেন্ট। ঠিক আছে, আবার যদি ধরো এটার সাপোজ এটা যদি তোমার 120 ভোল্ট আর
এর বডি রেজিস্ট্যান্সটা যদি আমরা 10,000 ওহম ধরতাম, তখন এটা 12 মিলি অ্যাম্পিয়ার হয়ে যেত। ঠিক আছে, মানে রেজিস্ট্যান্স, যে পাথে কারেন্টটা ফ্লো করছে তার রেজিস্ট্যান্স কতটা, এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে কতটা কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করবে। এবং কারেন্ট যতটা বেশি ফ্লো করবে তত কিন্তু শক যেটা হবে, ইলেকট্রিক্যাল শক যেটা হবে, তার সিভিয়ারিটি কিন্তু বেশি হবে। ঠিক আছে, কারেন্ট যত বেশি হবে ইলেকট্রিক্যাল শকের সিভিয়ারিটি তত বেশি হবে। নেক্সট হচ্ছে কি না, এটা কোন পাথ দিয়ে ফ্লো করছে। ঠিক আছে, কোন পাথ দিয়ে, মানে এখানে যেটা দেখতে পাচ্ছ এই ছবিতে যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানের বডির কোন জায়গা দিয়ে কারেন্টটা ফ্লো করছে, এখান দিয়ে আসছে, এর এই হার্টের মধ্যে দিয়ে, এই হাতের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে আসছে, এটা একটা পাথ হয়ে গেল। আবার এমনও হতে পারতো যে হয়তো এখানে গ্রাউন্ডেড অবজেক্টটা যদি না থাকতো, মনে করো এই লোকটার এখানে যদি কোনো গ্রাউন্ডেড অবজেক্ট না থাকতো, সেক্ষেত্রে কি হতো, এই যদি এখানটা ধরো টাচ করে নেই, এটা ধরো নেই, এটা গ্রাউন্ডেড অবজেক্টটা নেই, তখন এর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যেত, তখন কারেন্টের বডির মধ্যে দিয়ে যেত, এখান দিয়ে ঢুকতো, এখান দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে গ্রাউন্ডে চলে আসতো, মাটিতে যেখানে টাচ করা আছে সেদিক দিয়ে চলে যেত। ঠিক আছে, মানে কোন পাথে কারেন্টটা ফ্লো করছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে যে কতটা সিভিয়ার হবে। ঠিক আছে, এবার এখানে দুটো হাতের মধ্যে দিয়ে ফ্লো করেছে, এটা যদি টাচ না করে থাকতো তাহলে বডির মধ্যে দিয়ে ফ্লো করতো। কখনো যদি এইখানে টাচ করেছে বা এই হাতে টাচ করেছে, এ যদি ওখানে টাচ না করে হয়তো এই হাত দিয়ে যদি এটাকে টাচ করতো, তাহলে কারেন্টের ফ্লো অন্যরকম হতো। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোন বডি পার্টটা ইলেকট্রিক্যাল লাইভ সার্কিটের সঙ্গে যুক্ত হচ্ছে এবং কোন জায়গাটা বডির আর্থ হয়ে আছে, কোন জায়গাটা শর্টেস্ট রেজিস্ট্যান্স বা লোয়েস্ট রেজিস্ট্যান্স পাথ কোন দিক দিয়ে পাচ্ছে। হ্যাঁ স্যার, মানুষটা যদি জুতো পরে থাকতো, মানুষটা জুতো পরে থাকলে অবশ্যই কারেন্ট শকটা কম পাবে। ঠিক আছে, তাও তো একদম এক্স্যাক্টলি ইনসুলেশন তো হবে না, কিছুটা হলেও কারেন্ট ফ্লো করবে, এবং সেই জন্য তো সেফটি শু পরে থাকতে বলে। ঠিক আছে, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল শক হওয়ার চান্স অনেক কমে যেত। ঠিক আছে, অনেক কমে যেত, কারণ একটা রেজিস্ট্যান্স, এটা এই ধরো সেফটি শু পরেই আছে, এই লোকটা সেফটি শু পরে আছে, এরকম যদি না থাকতো তখন যতটা শক পেতো, পরে থাকলে কিন্তু শক পাওয়ার তীব্রতাটা অনেকটাই কমে যাবে। যে কারণে সেফটি শু বা সেফটি ইকুইপমেন্ট। হ্যাঁ বলো। বলছি যে আগের ছবিটা একবার দেখান, ওই যে চুলগুলো ওরকম হ্যাঁ, চুলগুলো ওরকম হয়ে গেছে না, মানে এটা শুনেওছি যে হয়, এরকম কেন হয় শক খেলে? এই যে শারীরবৃত্তীয় পরিবর্তন হচ্ছে না, কারেন্ট যখনই ফ্লো করছে, ন্যাচারাল যে মাংসপেশিগুলো বলছি সেগুলোর তো সংকোচন প্রসারণ করছে। তো এবার ওখানে চুলের ওখানেও যে তোমার টিস্যুগুলো যেগুলো আছে সেগুলো ভাইব্রেট করছে, মানে টোটাল বডি পার্টস এর মধ্যেই তো একটা ভাইব্রেশন হবে। ঠিক আছে, এবং সে কারণেই তোমার হিউম্যান বডির যেহেতু ওখানেও তো কিছু টিস্যু আছে, মানে মাথার ওখানেও যে টিস্যুগুলো আছে সেগুলো তো ভাইব্রেশনের জন্য চুলগুলো খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে যখনই কারেন্ট ফ্লো করবে তার যা ন্যাচারাল যা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তো সেগুলোর একটা পরিবর্তন ঘটবে। ঠিক আছে, ন্যাচারাল অবস্থায় হয়তো এই ভাইব্রেশনটা নেই, কিন্তু এই যখন এই হিউজ কারেন্ট ফ্লো করছে তার টিস্যুগুলো ভাইব্রেট করবে বা টিস্যুগুলোর মধ্যে একটা এরকম অসিলেশন তৈরি হবে, তার জন্য এগুলো এরকম হতে পারে। ঠিক আছে, তো এই একটা ফ্যাক্টর যে কতটা কারেন্ট ফ্লো করছে। নেক্সট ফ্যাক্টর হচ্ছে কোন পাথে কারেন্টটা ফ্লো করছে, এবং তারপরে হচ্ছে যে লেন্থ অফ দ্য টাইম দ্য বডি ইজ ইন দ্য সার্কিট, মানে কত সময় ধরে সেই কারেন্টটা ফ্লো করছে। যত দীর্ঘ সময় সে কারেন্টের সংস্পর্শে থাকবে তত কিন্তু সিভিয়ারিটি অফ দ্য শক বেশি হবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি ছেড়ে দেবে তত শক কম খাবে, আর যত বেশিক্ষণ ধরে সেটা ধরে রাখবে ততক্ষণ সে বেশি শক খাবে, সিভিয়ারিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, আমরা ফ্যাক্টরস গুলোকে এরকম সামারাইজও করতে পারি, আগের গুলোই তার সঙ্গে আরো কিছু অ্যাডিশনাল পয়েন্টস হয়তো পাবে। যেমন হচ্ছে টাইপ অফ দ্য কারেন্ট। ঠিক আছে, কি ধরনের কারেন্টের সাপেক্ষে সে শকটা পেল, যে এসিতে শক পেলো না ডিসিতে শক পেলো, তার উপরে কিন্তু তীব্রতাটা নির্ভর করবে। ঠিক আছে, এসিতে যদি শক খায় তাহলে কিন্তু তীব্রতাটা অনেক বেশি হবে। ঠিক আছে, ডিসিতে যে শক তার থেকে এসিতে শক পেলে কিন্তু তার তীব্রতাটা অনেকটাই বেশি হবে। বিশেষ করে লো ফ্রিকোয়েন্সি, মানে লো ফ্রিকোয়েন্সিতে যে এসি, তার থেকে যে শকটা কোনো হিউম্যান খেতে পারে সেটার তীব্রতাটা কিন্তু অনেক বেশি হয়। তো এটা একটা ফ্যাক্টর, এটা একটা কমন কোয়েশ্চেনও, কোনটা বেশি ডেঞ্জারাস, এসি অর ডিসি। আর একটা ব্যাপারও আছে, কেন ডেঞ্জারাস তোমরা জানো? 230 ভোল্টের এসি আর 230 ভোল্টের ডিসি, কোনটা বেশি ডেঞ্জারাস হবে বলো? স্যার ডিসিটা হবে না? কেন? স্যার ডিসিটা স্যার ডিসিটাই তো হওয়ার কথা মনে হচ্ছে। স্যার এসিটা ডেঞ্জার হবে। কেন?
স্যার এসির এটা আরএমএস ভ্যালু তো ম্যাক্সিমাম ভ্যালু নয়। হ্যাঁ, আর এসির হচ্ছে এটা আরএমএস ভ্যালু। স্যার এসি কারেন্টের ম্যাক্সিমাম হলো 30,000 ভোল্ট, সেই জন্য। হ্যাঁ, এসি কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 230 ইন্টু √2 হবে। আরএমএস ভ্যালু থেকে পিক ভ্যালু পেতে গেলে √2 দিয়ে গুণ করো, তাহলে 230 ইন্টু √2, এটা হবে তোমার পিক ভ্যালুটা। এটা অনেক বেশি হবে, তাই না? এটার পিক ভ্যালুটা অনেক বেশি হবে, যেখানে ডিসির ক্ষেত্রে যদি আমরা 230 বলি মানে ওটা 230ই, ঠিক আছে? এটা হচ্ছে 230 ভোল্টই বলবো, ঠিক আছে? কিন্তু এটার ক্ষেত্রে আরএমএসটা অনেক বেশি। আরএমএসটা তো সেম, কিন্তু মানে পিক ভ্যালুটা অনেক বেশি, যে কারণে যে এটার তীব্রতাটা কিন্তু আরো অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো যে কারণে 230 ভোল্টের যে এসি, সেটাকে আমরা বেশি ডেঞ্জারাস বলবো। এবার এটা কিন্তু একটা কনফ্লিক্টিং ব্যাপার, এর সপক্ষে এবং পক্ষে দুপক্ষে কিন্তু আর্গুমেন্ট আছে। মানে অনেকে হয়তো বলতে পারে যে ডিসি, যারা ডিসির শক খেয়েছে তারা হয়তো বলবে যে ডিসি বেশি ডেঞ্জারাস, ঠিক আছে? ডিসি বেশি ডেঞ্জারাস এর কারণটা কি বলবে? যে ডিসি যেহেতু পোলারিটিটা চেঞ্জ হয় না, এটা ফিক্সড পোলারিটি থাকে। ডিসি মানে কি? এটা ফিক্সড পোলারিটি। যেহেতু এটা ফিক্সড পোলারিটি থাকে, এটা তোমার কি করে, এটা মানে ছাড়তে চায় না, ঠিক আছে? মানে একবার পোলারিটি তো চেঞ্জ হচ্ছে না, সবসময় ধরে রাখতে চাইছে। কিন্তু এসির ক্ষেত্রে কি হচ্ছে? এসির ক্ষেত্রে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, মানে একটা ছেড়ে দেওয়ার একটা, মানে একবার ধরে রাখছে একবার ছেড়ে দিচ্ছে, একবার ধরে রাখছে একবার ছেড়ে দিচ্ছে, এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়, ঠিক আছে? যে কারণে হয়তো অনেকে যুক্তি দেখাবে যে ডিসির শক যারা খেয়েছে তারা বলতে পারে যে ডিসি ইজ মোর ডেঞ্জারাস, যেহেতু এটা যেতে দেয় না, নট টু লেট গো, নট টু লেট গো মানে যেতে দেবো না, এরকম একটা মানে টেন্ডেন্সি থাকে। কিন্তু এর ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে পোলারিটিটা, তার জন্য ছেড়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু এই যুক্তিটা মানে সাইন্টিফিক্যালি, এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে কেউ বলে থাকতে পারে, কিন্তু এক্সপেরিমেন্টালি যেটা বিজ্ঞানীরা বা এরা ইঞ্জিনিয়াররা যারা টেস্ট করেছে, তারা যেটা পেয়েছে সেটা কিন্তু মানে এক্সপেরিমেন্টালি বলা হয়েছে যে মানে এসি সেটা কিন্তু সেম ভোল্টেজের ডিসি থেকে বেশি ডেঞ্জারাস, ঠিক আছে? অনেক বেশি ডেঞ্জারাস। এর আরো একটা কারণ আছে, এর আরো একটা কারণ, এটা তো একটা আরএমএস ভ্যালু একটা আমরা বললাম, আরএমএস থেকে পিক ভ্যালু বেশি। আর একটা ব্যাপার হচ্ছে হিউম্যানের যে বডি, হিউম্যান বডির একটা নেচার আছে ক্যাপাসিটিভ নেচার, ঠিক আছে? হিউম্যান বডি হচ্ছে একটা স্কিন, যেটা না হিউম্যানের যেটা স্কিন, সেটা হচ্ছে ক্যাপাসিটিভ নেচার, ঠিক আছে? ক্যাপাসিটিভ। তো ক্যাপাসিটিভ যদি একটা নেচার হয়, ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কোনটা ভালো ফ্লো করে, এসি না ডিসি? কোনটা ভালো ফ্লো করে বলো ক্যাপাসিটারের মধ্যে দিয়ে? মুশারফ বলো, ক্যাপাসিটারের মধ্যে এসি ভালো ফ্লো করবে না ডিসি ভালো ফ্লো করবে? এসি। কেন? কেন বলতে এসি স্যার পারবে? ফ্রিকোয়েন্সি আছে ওই জন্য। এসির ফ্রিকোয়েন্সি আছে, আর আর মানে এর কি বেড়ে যায়? এসির ক্ষেত্রে কোনটা বেশি হয় আর কোনটা কম হয়? আর ডিসির ক্ষেত্রে কোন জিনিসটা বেশি হবে? এটা ক্যাপাসিটারে যেটা এক্সসি, যেটা আমরা বলি ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স, এটার মান কত? 1/2πfc, ঠিক আছে? 1/2πfc। যেহেতু ডিসির ক্ষেত্রে এফ ইকুয়াল টু 0, ফ্রিকোয়েন্সিটা তো 0 এসির ক্ষেত্রে, সরি ডিসির ক্ষেত্রে, তার মানে এর রিঅ্যাক্ট্যান্স যেটা আছে সেটা অনেক বেশি হয়, ইনফিনিটি হবে। তার মানে ডিসি কে যেতে দেয় না, কিন্তু এসি কে যেতে দেয়। মানে ডিসি কে যেতে দেয় না একবারে বলবো না, মানে একটু একটু দেয়, অল্প পরিমাণে দেয়, ঠিক আছে? কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু তোমার অনেক বেশি হবে, এসিটা ইজিলি পাস করতে পারবে। তো যেহেতু আমার হিউম্যান বডির যে নেচার বা স্কিনের যে নেচার, সেটা হচ্ছে ক্যাপাসিটিভ নেচার, ঠিক আছে? ক্যাপাসিটিভ নেচার হওয়ার কারণে কি হয়, যে এসিটা ইজিলি আরো বডিকে পেনিট্রেট করে ঢুকতে পারে, ঠিক আছে? হোয়ারাস যেটা ডিসি, তার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়, মানে যেটা হিউম্যান বডির মধ্যে অতটা ইজিলি প্রবেশ করতে পারে না, কারণ হিউম্যান বডির এই ক্যাপাসিটিভ নেচারটার জন্য। তো এই সমস্ত এফেক্টগুলোকে মানে মাথায় রেখে এটা কিন্তু বিজ্ঞানীরা বলেছে যে মানে ডিসি কার থেকে সেম ভোল্টেজের এসি কিন্তু মোর ডেঞ্জারাস, ঠিক আছে? তো সুতরাং এটা ডিপেন্ড করবে যে কোথায় শকটা হচ্ছে, মানে দুটোই ডেঞ্জারাস। এবার কোনটা কম আর কোনটা বেশি, এমন নয় যে ডিসিতে শক পেলে কিছু হবে না, ডিসিতে শক পেলেও এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে যেগুলো এখানে দেখি, ঠিক আছে? তো বোথ আর ডেঞ্জারাস, কিন্তু এসি ইজ মোর সিভিয়ার বলা যেতে পারে। এখন যেটা হচ্ছে টাইপ অফ কারেন্টের উপরে এটা ডিপেন্ড করছে সিভিয়ারিটি কত। নেক্সট হচ্ছে অ্যামাউন্ট অফ কারেন্ট, এটা তো আগেই বলা হলো, অ্যামাউন্ট যত বেশি হবে তত বেশি তোমার শক হবে। এবং ভোল্টেজ অ্যান্ড অ্যাম্পিয়ার, এটাও সেম, মানে কত ভোল্টেজের কানেকশন থেকে শকটা হচ্ছে, মানে বিভিন্ন ভোল্টেজ লেভেল থেকে তো শক পাওয়া যেতে পারে। হতে পারে 230 ভোল্টে কেউ ইলেকট্রোকিউটেড হলো বা শক পেলো, 230 ভোল্টের শক পেলে একরকম কারেন্ট ফ্লো করবে। আবার ধরো কেউ 11 কেবিতে যদি শক পায়, সেখানে একটা আলাদা রকমের কারেন্ট ফ্লো করবে। আবার যদি কেউ 33 কেবিতে শক পায়, সেখানে আবার একটা আলাদা রকমের কারেন্ট ফ্লো করবে। কেউ ধরো 132 কেবিতে শক পেলো, ঠিক আছে, সেক্ষেত্রে আরেক রকম হবে। মানে ডিপেন্ডস অন দ্য
লেভেল অফ দ্য ভোল্টেজ, কোন ভোল্টেজের শকটা হলো, বুঝতেই পারছো যত ভোল্টেজ লেভেল বাড়বে তত কারেন্ট যেটা এই বডির মধ্যে দিয়ে পাস করবে সেটার পরিমাণটা বেড়ে যাবে এবং তত সিভিয়ারিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রোকিউটেড হওয়ার যে সিভিয়ারিটি সেটা কিন্তু আরো বেড়ে যাবে। নেক্সট হচ্ছে হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, একদম হাই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে মেগাহার্জ রেঞ্জের যে ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে যতটা শকের তীব্রতা হবে তার থেকে লো ফ্রিকোয়েন্সির এসির ক্ষেত্রে কিন্তু তীব্রতা, শকের তীব্রতা আরো বেশি হয়। ঠিক আছে, লো ফ্রিকোয়েন্সি মানে বিশেষ করে আমরা যেগুলো 50 হার্জের বলি, বা আমেরিকার ক্ষেত্রে যে 60 হার্জের যে ডিসি, 60 হার্জের যে এসি, এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। ঠিক আছে, 60 হার্জের যে এসি সিগন্যাল সেটা কিন্তু অনেক কম ভোল্টেজেও ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে। দেখা গেছে এটা মানে পাওয়া গেছে যে 60 হার্জের যে এসি সিগন্যাল সেটা কিন্তু লো ভোল্টেজ মানে ইন দ্য রেঞ্জ অফ 100 বা 110 ভোল্ট এরকম রেঞ্জেও কিন্তু এটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে এইরকম শক থেকে। ঠিক আছে, সুতরাং ফ্রিকোয়েন্সি, কোন ফ্রিকোয়েন্সিতে যে কারেন্টটা থেকে ইলেকট্রোকিউটেড হলো বা শক পাওয়া গেল, সেটার ফ্রিকোয়েন্সি কত তার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে কতটা বেশি সিভিয়ার হবে শকটা। নেক্সট হচ্ছে ডিউরেশন অফ কন্ট্যাক্ট। ডিউরেশনটা আগেই বলেছি, যত বেশি সময় ধরে এটা কন্ট্যাক্টে থাকবে তত বেশি সময় ধরে কারেন্ট ফ্লো করবে এবং তত বেশি ড্যামেজ হবে। পাথ অফ দ্য কারেন্ট থ্রু দ্য বডি, মানে কোন পাথে কারেন্টটা বডির মধ্যে দিয়ে ফ্লো করলো সেই পাথের উপরেও ডিপেন্ড করছে। অ্যান্ড ওভারঅল হেলথ অফ দ্য পার্সন। ঠিক আছে, ওভারঅল হেলথের উপরে ডিপেন্ড করে, এটা একটা নতুন ফ্যাক্টর। ওভারঅল হেলথ মানে যদি তার মানে যে ব্যক্তি শক পাচ্ছে তার মানে বডির স্ট্রাকচার কিরকম। ঠিক আছে, তার বডি স্ট্রাকচার কিরকম, মানে এ যদি মানে প্রত্যেকটা মানুষের তো রেজিস্ট্যান্স এক হবে না, এর যদি রেজিস্ট্যান্স, বডি রেজিস্ট্যান্সটা কিরকম আছে, যদি অনেক মোটা বা বাল্কি চেহারা হয়ে থাকে তো সেক্ষেত্রে তার বডি রেজিস্ট্যান্সটা হাই হবে, সেক্ষেত্রে হয়তো কারেন্টের অ্যামাউন্ট যেটা ফ্লো করবে সেটা কিছুটা হলেও কম হবে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার যে বডি স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করছে যে তার বডির রেজিস্ট্যান্স কত, এবং তার উপরে ডিপেন্ড করছে যে কোনো কারণবশত যদি সে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টে আসে তার বডির মধ্যে কতটা কারেন্ট ফ্লো করবে এবং তার থেকে কতটা সিভিয়ার ইলেকট্রিক্যাল শক পাওয়া যাবে। ঠিক আছে, তো সুতরাং এটা বডির উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই সমস্ত ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে যে কোনো ব্যক্তি যদি ইলেকট্রোকিউটেড হয় বা ইলেকট্রিক শক পায় তার সিভিয়ারিটিটা এই সমস্ত ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট। এবারে আমরা দেখে নেবো একটা ছক, যেখানে আমরা দেখবো যে কিরকম রেঞ্জের কারেন্টে কিরকম হার্ট হয়, মানে কতটা আঘাত পায়। ঠিক আছে, কোনো হিউম্যান, যেমন হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি পাস করে বডির মধ্যে, সেটার জন্য কিন্তু কোনো সেন্সেশনই হয় না। ঠিক আছে, সেরকম কোনো সেন্সই করা যায় না যে শক পাওয়া গেল বলে মনেই হবে না। ঠিক আছে, একদম লো ভোল্টেজের যদি কেউ ডিসিতে কেউ শক পায় সেক্ষেত্রে কিন্তু এটা মনেই হবে না, মানে 1 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের যে কারেন্ট। এবার হচ্ছে এই 1 থেকে 3 মিলি অ্যাম্পিয়ার এরকম রেঞ্জে যদি কারেন্টের মানটা থাকে সেক্ষেত্রে হচ্ছে সেন্সেশন, একটা অনুভূত হবে, মানে একটা শক অনুভব করা যাবে কিন্তু কোনো ব্যথা থাকবে না, নো পেন। ঠিক আছে, একটা ঝিনঝিন করবে কিন্তু কোনো ব্যথা নেই। নেক্সট হচ্ছে 3 থেকে 15 মিলি অ্যাম্পিয়ার। 3 থেকে 15 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে কিন্তু ব্যথা হবে, পেন হবে, অ্যান্ড মোস্ট পিপল ক্যান গেট অ্যাওয়ে, মানে বেশিরভাগ মানুষ এটাকে ছাড়িয়ে দিতে পারবে, মানে কোনো 3 মিলি অ্যাম্পিয়ার থেকে 15 মিলি অ্যাম্পিয়ার এই রেঞ্জের মধ্যে যদি থাকে বেশিরভাগ মানুষ ওই শক পেয়ে সেটাকে ছাড়িয়ে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, বেশিরভাগ মানুষ পারবে। এবার হচ্ছে 15 থেকে 30 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে যদি হয় সেখানে হচ্ছে পেন হবে এবং হাফ অফ দ্য পিপল ফ্রিজ, মানে অর্ধেকের বেশি সংখ্যক মানুষ কিন্তু এতে ফ্রিজ করে যাবে, মানে সে আর ছাড়াতে পারবে না ওই কারেন্টের মধ্যে, সে আর ছাড়িয়ে বেরিয়ে আসতে পারবে। যদি কোনো কারণে মানে কেউ না ওই ইলেকট্রিক সাপ্লাইটাকে কাট অফ করে দেয় বা পাওয়ার সাপ্লাইটাকে বন্ধ করে, সে নিজের থেকে ছাড়িয়ে আর আসতে পারবে না বেশিরভাগ মানুষ। ঠিক আছে, ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদের যদি কারেন্টের অ্যামাউন্ট যেটা, এটা হচ্ছে কি 15 থেকে 30-এর মধ্যে হলে হাফ অফ দ্য পিপল কিন্তু ফ্রিজ করে যাচ্ছে। এবার 30 থেকে 75 এই রেঞ্জের মধ্যে যদি থাকে তখন কি হচ্ছে, তখন হচ্ছে তোমার পেন, ব্রিথিং ডিফিকাল্ট অ্যান্ড অ্যাসফাইজেশন। ঠিক আছে, অ্যাসফাইজেশন। ঠিক আছে, অ্যাসফাইজেশন মানে এটা মেডিকেল টার্ম, এটা মানে হচ্ছে যখন হচ্ছে বডিতে অক্সিজেন সাপ্লাইটা কম হয়ে যাচ্ছে এবং
মানে ব্রিদিং যেটা নর্মাল যেটা ব্রিদিং মানে শ্বাস প্রশ্বাস যেটা গ্রহণ করা সেই প্রসেসটা কিন্তু অলমোস্ট স্টপ হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে যাওয়ার মতো হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ যত কারেন্টের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, প্রথমে তো কিছুই হলো না, 1 মিলি অ্যাম্পিয়ারে কিছু হচ্ছে না, 1 থেকে 3-এর মধ্যেও সামান্য সেন্সেশন, 3 থেকে 15-এর মধ্যে পেন হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ ছাড়িয়ে বেরিয়ে আসতে পারছে, কিন্তু 15 থেকে 30-এর মধ্যে পেন হচ্ছে, বেশিরভাগ মানুষ সেটাকে ছাড়াতে পারছে না। 30 থেকে 75-এর মধ্যে পেন হচ্ছে, ছাড়িয়ে বেরিয়ে আসা তো দূরের কথা, সেখানে ব্রিদিং ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মানে শ্বাস প্রশ্বাস নেওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 75 থেকে 200 মিলি অ্যাম্পিয়ার যদি কারেন্ট হয়, সেখানে কি পসিবল ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। ঠিক আছে, মানে হৃৎপিণ্ডের যে স্বাভাবিক যে প্রক্রিয়া, ঠিক আছে, স্বাভাবিকভাবে যে সংকোচন প্রসারণ যেটা ঘটে সেটা হচ্ছে ঠিক মতো হবে না হৃৎপিণ্ডের, মানে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন এই প্রসেসটা, এটা একটা মেডিকেল টার্ম, এটা হৃৎপিণ্ডের ক্ষেত্রে যে নর্মাল সংকোচন প্রসারণ সেটা কিন্তু হবে না, মানে হতে পারে আর কি। 75 থেকে 200 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে এই ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন এই ব্যাপারটা ঘটতে পারে। এবার হচ্ছে 200 থেকে 300 মিলি অ্যাম্পিয়ার এইরকম রেঞ্জে যদি থাকে, তখন কি হচ্ছে না, তখন হচ্ছে তোমার সার্টেন ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন, মানে এটা একদম সার্টেনলি হবে। 75 থেকে 200-র মধ্যে হতেও পারে, মানে যেটা হৃৎপিণ্ড যেভাবে রক্তকে তোমার বিভিন্ন জায়গায় বডির বিভিন্ন পার্টে থ্রো করে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ফাইব্রিলেশন। তো এই প্রসেসটা মানে হতে মানে নর্মাল যে প্রসেস সেটা না হয়ে এটা অনেক র্যাপিডলি হতে থাকবে। ঠিক আছে, র্যাপিড একটা হার্ট রেট যেটাকে বলা যেতে পারে, সেটা 75 থেকে 200 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে হতে পারে, কিন্তু 200 থেকে 300 মিলি অ্যাম্পিয়ার এরকম যদি রেঞ্জে পৌঁছে যায়, তখন এটা একদম সার্টেনলি হবে। ঠিক আছে, তখন হৃৎপিণ্ড একদম ঠিকমতো ফাংশন করবে না, একদম শিওর। আর 300 মিলি অ্যাম্পিয়ারের থেকে বেশি হলে তখন সিভিয়ার একটা বার্নিং হবে। ঠিক আছে, সিভিয়ার বার্ন মানে এটা প্রচুর মানে অংশ, শরীরের অংশ পুড়ে যাওয়া, অথবা হার্ট স্টপ হয়ে যেতে পারে। ঠিক আছে, হৃৎপিণ্ড স্টপ হয়ে যেতে পারে। তাহলে বুঝতে পারছো যে কারেন্টের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে শকের মানে সঙ্গে ডিপেন্ড করছে যে কতটা কারেন্ট ফ্লো করবে, এবং সেই শক থেকে যে কারেন্ট ফ্লো করছে তার জন্য বডির মধ্যে কিরকম একটা হিউজ চেঞ্জেস আসতে পারে। ঠিক আছে, তো কারেন্ট যদি 15 থেকে 30 এই রেঞ্জ থেকেই মোটামুটি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট শুরু হয়ে যায়। ঠিক আছে, 3 থেকে 15 মানে 9 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের জন্য অনেক সময় মানুষের ডেথ হয়ে যেতে পারে, বা ইলেকট্রোকিউশনের জন্য ডেথ হয়ে যেতে পারে, কিন্তু সেটার পসিবিলিটিটা কম হয়। কিন্তু 30 মিলি অ্যাম্পিয়ারের উপরে গেলে কিন্তু সেক্ষেত্রে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হওয়ার একটা হিউজ চান্স থাকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যে বলা হলো এর মধ্যে কোনো ডাউট আছে কি? যে টার্মগুলো বলা হলো এখনো পর্যন্ত, যে কোন কোন ফ্যাক্টরের উপরে শকের যে সিভিয়ারিটি সেগুলো ডিপেন্ড করে, এবং কি রকম রেঞ্জের কারেন্টে কি ধরনের প্রভাব ঘটতে পারে, সেগুলোর মধ্যে কোনো ডাউট আছে কারো? সৌরভ সেন, ইয়েস স্যার। বলো বলো কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল শক, মানে ইলেকট্রিক্যাল শকের যে সিভিয়ারিটি সেটা কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট? বলো, এমন কয়েকটা ফ্যাক্টরের নাম বলো, দু একটা ফ্যাক্টরের নাম বলো যেটার উপর ইলেকট্রিক্যাল শক ডিপেন্ড করবে। আবির ঘোষ, यस सर। বলো কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল শক? স্যার জিনিসে মানে ওটা এসি না ডিসি ওটা তো আছেই বিষয়টা। আর কি আছে? আর আর কি বলো, আরেকটা কোনো কিরকম ফ্যাক্টর বলো। কিরকম কন্ডিশনে আছে ওয়্যারিং এগুলো মানে? না, ওটা তো শকের কারণ, ওর থেকে তো হবে। আচ্ছা, বিজয় ঘোষ, বলো একটা ফ্যাক্টরের নাম বলো যার উপর ইলেকট্রিক্যাল শক ডিপেন্ড করে, শক কতটা সিভিয়ার ডিপেন্ড করছে একটা ফ্যাক্টরের উপরে, নাম একটা ফ্যাক্টরের নাম বলো। বিজয় ঘোষ, হ্যাঁ স্যার। একটা ফ্যাক্টরের নাম বলো যার উপর ইলেকট্রিক্যাল শকটা কতটা সিভিয়ার সেটা ডিপেন্ড করবে। বলো, বডি রেজিস্ট্যান্স বেশি হলে শক বেশি খাবে, না বডি রেজিস্ট্যান্স কম হলে বেশি শক খাবে? কারোর বডি রেজিস্ট্যান্স মনে করো
10 কিলো ওহম আর কারোর বডি রেজিস্ট্যান্স মনে করো 15 কিলো ওহম, কে বেশি শক খাবে? একই ভোল্টেজ যদি হয়, শকটা কে বেশি খাবে? যার বডি রেজিস্ট্যান্স কম সে শক বেশি খাবে। কে বেশি শক খাবে, ঠিকই আছে। ঠিক আছে, তাহলে বডি রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ডেন্ট। আর কোনো ফ্যাক্টরের নাম বলতে পারবে? দীপ হালদার, একটা ফ্যাক্টরের নাম বলো যার উপরে ইলেকট্রিক্যাল শকের সিভিয়ারিটিটা ডিপেন্ড করে। স্যার অ্যামাউন্ট অফ কারেন্ট। অ্যামাউন্ট অফ কারেন্ট, হ্যাঁ অ্যামাউন্ট অফ কারেন্ট। অ্যামাউন্ট অফ কারেন্ট বেশি হলে বেশি ইলেকট্রিক্যাল শক। ঠিক আছে, তুমি ফ্রিকোয়েন্সির উপরে ফ্রিকোয়েন্সির উপরে তারপরে ফ্রিকোয়েন্সি কোন রেঞ্জে হলে বেশি শক পাবে? কিলোহার্টজ এর রেঞ্জে হলে বেশি শক খাবে না লো ফ্রিকোয়েন্সি? মেগাহার্টজে। স্যার যদি স্যার কম রেঞ্জ হয় তাহলে স্যার ফ্যাকাল্টি মানে ক্ষতির পরিমাণ বেশি হতে পারে। লো ফ্রিকোয়েন্সি এসি ইজ মোর ডেঞ্জারাস। ঠিক আছে, লো ফ্রিকোয়েন্সি এসিটা বেশি ডেঞ্জারাস, বুঝে গেল? আর ইলেকট্রিক্যাল শকের দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ধরনের কারেন্টের উপরে ভিত্তি করে কিভাবে তার শক কি ধরনের ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এই যে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন তা হতে পারে কখন না 75 থেকে 200 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে। 200 থেকে 300-র মধ্যে এটা একদম সার্টেনলি হবে। এটা মানে হচ্ছে হৃৎপিণ্ডটা অনেক জোরে জোরে পাম্প করতে লাগবে, অনেক দ্রুত বিট করতে লাগবে। ঠিক আছে, তার মানে র্যাপিড একটা মানে ব্লাড ফ্লো যেটা বডির মধ্যে হয় সেটা হতে থাকে। ঠিক আছে, আর 300 মিলি অ্যাম্পিয়ারের উপরে গেলে হার্ট স্টপ হয়ে যাবে। তো এটা দেখো বিভিন্ন কারেন্টের উপরে কিভাবে ডিপেন্ড করছে। এবারে আমরা দেখব যে যদি কোনো ব্যক্তি সাবধানতা অবলম্বন তো করবে, তারপরেও যদি ইলেকট্রোকিউটেড হয়, ইলেকট্রিক্যাল শক পায়, সেক্ষেত্রে কি কি করণীয়? ঠিক আছে, সেটা খুব ভাইটাল। কি করতে হবে সেই সময়? প্রথমেই বলছে ডিসকানেক্ট দ্য পাওয়ার সাপ্লাই, ডোন্ট ইভেন টাচ দ্য ভিকটিম আনটিল ইউ আর শিওর দ্যাট পাওয়ার সাপ্লাই ইজ টার্নড অফ। ঠিক আছে, মানে প্রথম কাজই হবে পাওয়ার সাপ্লাই এখান থেকে শক পেয়েছে সেই পাওয়ার সাপ্লাইটাকে বন্ধ করে দেওয়া। এবং পাওয়ার সাপ্লাই যতক্ষণ না বন্ধ হয়েছে কোনো মতেই কিন্তু সেই ব্যক্তিকে টাচ করা যাবে না, কারণ টাচ করলে যে তাকে টাচ করবে সেও ইলেকট্রোকিউটেড হবে। যতক্ষণ না পাওয়ার সাপ্লাই টার্নড অফ হচ্ছে, মানে পাওয়ার সাপ্লাইটা পুরোপুরিভাবে বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে টাচ করা যাবে না। অ্যান্ড বি স্পেশালি কেয়ারফুল ইন ওয়েট এরিয়াস such as bathroom as water conducts electricity supply। মানে যে সমস্ত জায়গা ভিজে আছে, যেমন বাথরুমের মতো সমস্ত জায়গা, সেখানে যদি কেউ ইলেকট্রোকিউটেড হয় সেখানে কিন্তু আরো বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ সেখানে ওয়াটার আছে, অলরেডি সে ব্যক্তি ইলেকট্রোকিউটেড হয়েছে, তার বডির মধ্যে থেকে কারেন্ট ওই ওয়াটারের ভায়া হয়ে যে তাকে বাঁচাতে যাচ্ছে তাকেও ক্যাচ করতে পারে বা তার বডিতেও টাচ করতে পারে। তো সে কারণে ওয়েট এরিয়াতে বিশেষ করে সাবধান থাকতে হবে। And if the current cannot be turned off, use a non-conducting object such as broom, chair, rug or rubber doormat to push the person away from the source of current। ঠিক আছে, যদি দেখো যে পাওয়ার সাপ্লাইটা বন্ধ করার জায়গা নেই, কাছাকাছি পাওয়ার সাপ্লাই বন্ধ করার মতো কোনো অপশন নেই, যেমন ধরো কোনো ব্যক্তি যদি এলটি লাইনে শক খায়, এলটি লাইন মানে লো টেনশন লাইনে যারা কাজ করতে গেছে তারা তো লাইনে শক পেতে পারে। ধরো এলটি লাইন কাকে বলে জানো তো তোমরা? ট্রান্সফরমার থেকে যে লাইনগুলো বেরোয়, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেটা থাকে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থেকে তো এরকম 3 ফেজ 4 ওয়্যার বেরোয়, সেগুলো গিয়ে পোলের ভায়া হয়ে 4টে কন্ডাক্টর চলে যায়। এরকম 4টে কন্ডাক্টর ধরো যাচ্ছে, সিঙ্গেল ফেজ হতে পারে অথবা 3 ফেজ 4 ওয়্যারও হতে পারে। এবার এগুলো মনে করো ট্রান্সফরমার থেকে অনেক দূরে একটা জায়গায় গিয়ে কোনো ব্যক্তি এই লাইনে শক পেয়েছে, ইলেকট্রিক্যাল শক পেয়েছে। কোনো লাইনম্যান হয়তো এখানে কাজ করছিল, লাইনম্যান কাজ করতে গিয়ে এই লাইনকে টাচ করে দিয়েছে, দিয়ে সে শক পেয়ে গেছে। ঠিক আছে, সে যদি শক পেয়ে যায় সেক্ষেত্রে কি হবে? তার আশেপাশে যে আছে তখন সে তো এই ট্রান্সফরমারটা পাওয়ার বন্ধ করতে যেতে পারবে না, ট্রান্সফরমার এখানে আইসোলেটার থাকে। ঠিক আছে, ট্রান্সফরমার এখানে আইসোলেটার আছে, কিন্তু মনে করো ট্রান্সফরমার থেকে অনেকটা দূরে গিয়ে ঘটনাটা ঘটেছে, যেখানে আইসোলেটারটা কাটতে যদি আসতে যায় ততক্ষণে কিন্তু সেই ব্যক্তি আরো শক বেশি, মানে তার মধ্যে অনেক ড্যামেজ হতে পারে। তো এই ব্যক্তিকে তখন তো ছাড়াতে হবে। তো কাছাকাছির মধ্যে তখন কি করতে হবে? যদি পাওয়ার সাপ্লাইটাকে বন্ধ করার মতো অপশন কাছাকাছির মধ্যে না থাকে, তখন কিন্তু কোনো মানে যেগুলো হচ্ছে নন কন্ডাক্টিং মেটেরিয়াল, যেমন হচ্ছে ব্রুম মানে যে বারুন বা ঝাঁটা যাকে বলে সেটা, অথবা যে হচ্ছে তোমার চেয়ার মানে কাঠের চেয়ার, রাগ অথবা রাবারের যে ডোরম্যাট, এই সমস্ত জিনিসপত্র দিয়ে তাকে ঠেলে সরিয়ে দিতে হবে সেই ইলেকট্রিক কারেন্টের সোর্স থেকে। ঠিক আছে, অ্যান্ড ডু নট ইউজ ওয়েট অর মেটালিক অবজেক্টস, ইফ পসিবল স্ট্যান্ড অন সামথিং ড্রাই
and does not conduct electricity such as rubber doormat or folded newspaper। ঠিক আছে, কোনো মতেই কিন্তু তাকে কোনো ভিজে বা মেটালিক অবজেক্ট দিয়ে টাচ করা যাবে না। ভিজে বা মেটালিক অবজেক্ট দিয়ে যদি তাকে টাচ করা হয় তখন কিন্তু যে ব্যক্তি তাকে টাচ করতে যাবে সেও ইলেকট্রোকিউটেড হবে। এবং চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় তাহলে কোনো একটা এমন জায়গার উপরে দাঁড়িয়ে কাজটা করতে হবে, মানে রাবার ডোরম্যাট যেগুলো কন্ডাক্ট করে না, ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করে না, যেমন হচ্ছে রাবার ডোরম্যাট, অনেকগুলো পেপারকে ভাঁজ করে, নিউজ পেপার যেগুলো আছে সেগুলোকে ভাঁজ করে, অনেকগুলো নিউজ পেপারকে ভাঁজ করে তার উপরে দাঁড়িয়ে কাজটা করা যেতে পারে। ঠিক আছে, কারণ ফোল্ডেড নিউজ পেপার, এটাও যেহেতু পেপারটা কারেন্ট কন্ডাক্টর নয়, তো এটার উপরে দাঁড়িয়েও কাজটা করা যেতে পারে। তো এই কাজগুলো করতে হবে যখন কোনো ব্যক্তি ইলেকট্রিক্যাল শক পাচ্ছে, তখন এইগুলো করা বাঞ্ছনীয়। হোয়াট টু ডু অ্যাট দ্য টাইম অফ ইলেকট্রিক শক। ঠিক আছে, এগুলো জানলাম। এবারে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইলেকট্রিক্যাল শক পায় তাহলে শক তো পেয়ে গেছে, এবার তাকে হয়তো ছাড়িয়ে আনাও সম্ভব হয়েছে। ঠিক আছে, ছাড়িয়েও হয়তো আনা সম্ভব হয়েছে, ইলেকট্রিক কারেন্টের সাপ্লাই থেকে বা সোর্স থেকে কোনো মতে তাকে ছাড়িয়ে আনা সম্ভব হয়েছে। সেটা হতে পারে ওই পাওয়ার সাপ্লাইকে বন্ধ করেই হোক বা কোনো এই সমস্ত নন মেটালিক অবজেক্ট দিয়ে তাকে ঠেলে সরিয়ে দেওয়াই হোক, কোনোভাবে তাকে ছাড়ানোটা সম্ভব হয়েছে। তো সেক্ষেত্রে তাকে ট্রিটমেন্ট তো করতে হবে, প্রাথমিকভাবে তো তাকে একটা ফার্স্ট এড দিতে হবে। তো সেটার জন্য কি কি প্রসিডিওর আছে? ফিজিক্যাল শক যদি কোনো পেশেন্ট পায় তার জন্য অ্যাপ্রুভ ট্রিটমেন্টের কি প্রসিডিওর আছে? প্রথমত হচ্ছে যে কিপ পেশেন্ট লাইং ডাউন, তাকে শুইয়ে রাখতে হবে। ঠিক আছে, ফার্স্ট স্টেপ এটা, তাকে শুইয়ে দিতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে কিপ দ্য এয়ারওয়ে ওপেন। ঠিক আছে, সে যেন ঠিক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারে, তার জন্য মানে ঘরের দরজা জানলা এগুলো একটু খোলা রাখতে হবে, এয়ার ওয়েটা যেন থাকে, মানে বদ্ধ জায়গার মধ্যে না করে, কারণ তার এমনিতেই তখন শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেবে। তো সেই অবস্থায় যদি তাকে বদ্ধ জায়গায় রাখা হয় আরো তার অসুবিধা বেড়ে যাবে। তো সে কারণে কিপ এয়ারওয়ে ওপেন। দেন এলিভেট দ্য পেশেন্টস লেগস ইফ নো বোনস আর ব্রোকেন। ঠিক আছে, যদি তার কোনো শরীরের কোনো হাড় ভেঙে না গিয়ে থাকে শকের ফলে, তখন কি করা যেতে পারে, তার পা দুটোকে তুলে এলিভেট করা যেতে পারে। ঠিক আছে, এলিভেট করার ফলে তার যে শ্বাস প্রশ্বাস সেটা হতে সাহায্য করবে কিছুটা আর্টিফিশিয়ালি। নেক্সট হচ্ছে কিপ দ্য পেশেন্ট ওয়ার্ম ইফ কন্ডিশনস আর কুল অ্যান্ড ড্যাম্প। ঠিক আছে, যদি কোনো আর্দ্র এবং ঠান্ডা আবহাওয়া হয় তো চেষ্টা করতে হবে তাকে একটু গরম পরিস্থিতিতে রাখার। ঠিক আছে, ওয়ার্ম রাখার চেষ্টা করতে হবে, নাহলে ঠান্ডার মধ্যে সেই ইলেকট্রোকিউটেড ব্যক্তি বা শক পাওয়া ব্যক্তি কিন্তু আরো তাড়াতাড়ি কোল্যাপস করে যেতে পারে। তো সেই কারণে তাকে গরম রাখার চেষ্টা করতে হবে, তার গায়ে কম্বল জড়িয়ে হোক বা কোনোভাবে তাকে গরম রাখার চেষ্টা করতে হবে। নেক্সট হচ্ছে গিভ ফ্লুইডস ইফ পেশেন্ট ইজ এবল টু সোয়ালো। ঠিক আছে, সে যদি গিলতে পারে, মানে খাবার গেলার মতো পরিস্থিতিতে যদি থাকে, তাকে কিছু ফ্লুইড দেওয়া যেতে পারে, দুধ জাতীয় কোনো ফ্লুইড তাকে দেওয়া যেতে পারে। অ্যান্ড হচ্ছে রিঅ্যাসিওর দ্য পেশেন্ট। ঠিক আছে, মানে তাকে আশ্বস্ত করতে হবে, সেই ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে যে তার ইলেকট্রিক্যাল শকের সিভিয়ারিটি সেরকম নয় বা তাকে সে সুস্থ হয়ে উঠবে, এরকম ভাবে তাকে রিঅ্যাসিওর করা যেতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে স্টেপ যেগুলো খুব জরুরি, কারণ ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টস ইলেকট্রিক্যাল ইনস্টলেশনে কাজ করবার সময় ঘটতেই পারে, এবং যাতে না ঘটে তার জন্য ব্যবস্থা তো নিতেই হবে। কিন্তু দুর্ভাগ্যবশত যদি ঘটে যায় তো সেই ব্যক্তিকে ইলেকট্রোকিউটেড হওয়ার পরে কিভাবে রক্ষা করা যায় বা তার কিভাবে প্রাথমিক ট্রিটমেন্ট কি পদ্ধতিতে শুরু করা যায়, তো সেগুলোও জানতে হবে। তো সেগুলো এই স্টেপগুলো এখানে বলা হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাপ্রুভ, মানে এগুলো হচ্ছে অ্যাপ্রুভ পাওয়া গেছে, অ্যাপ্রুভাল প্রাপ্ত এই স্টেপগুলো। ঠিক আছে, এবারে আমরা দেখব যে এত কিছুর পরেও হয়তো সেই ব্যক্তি ঠিকঠাক নিজের শ্বাস প্রশ্বাস নিজে নিতে পারছে না। ঠিক আছে, তার শ্বাস প্রশ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছে। তো সেই পরিস্থিতিতে সেই ব্যক্তিকে আর্টিফিশিয়ালি রেসপিরেশনের ব্যবস্থা করতে হবে, মানে কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাসকে চালু করার ব্যবস্থা করতে হবে। তার কিছু প্রসিডিওরস আছে, সেগুলো মেডিকেল প্রসিডিওর, সেগুলো আমরা পরের দিনের ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে, কিছু প্রসিডিওর যে পদ্ধতিতে আর্টিফিশিয়ালি রেসপিরেশনটা করা যায়, তো সেগুলো আমরা পরের দিন দেখব। আজকে এতদূর পর্যন্ত আমাদের ডিসকাশন থাকলো। যে তাহলে আজকে কি কি ডিসকাশন হলো একবার যদি কেউ সাম আপ করো, কি কি ডিসকাশন হলো বলো। ফার্স্টে আজকে কি ডিসকাস হয়েছে? প্রথম ডিসকাশন কিসের ছিল? কারণ ইলেকট্রিক শকের কারণ কিভাবে আমরা ইলেকট্রিক শকের কারণ কি করে করব না, তার আগে প্রথমে কি হয়েছিল? প্রথমে হচ্ছিল অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট কি কি কারণে ঘটতে পারে, এবং ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে
তার জন্য কি কি স্টেপস আমরা নেব। প্রথমে আজকে এইগুলো ডিসকাস করা হয়েছে, দ্য স্টেপস হুইচ আর টু বি টেকেন ইন অর্ডার টু প্রিভেন্ট ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট, অ্যান্ড তার আগে আমরা পড়েছিলাম রিজনস অফ ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট। তারপরে আমরা দেখলাম যে ইলেকট্রিক্যাল শক ব্যাপারটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে হচ্ছে এবং কি কি কারণে ইলেকট্রিক্যাল শক গুলো হতে পারে, কোন কোন জায়গা থেকে ইলেকট্রিক্যাল শক হতে পারে সেগুলো আমরা দেখলাম। এবার এই যে ইলেকট্রিক্যাল শক যেটা হচ্ছে সেখানে কি কি পদ্ধতিতে, মানে কোন কোন ফ্যাক্টরের ওপরে সেই সিভিয়ারিটিটা ডিপেন্ড করে, ইলেকট্রিক্যাল যেটা শক হচ্ছে তার সিভিয়ারিটি বা তীব্রতাটা কত বেশি হবে সেগুলো কোন কোন ফ্যাক্টরের ওপরে ডিপেন্ডেন্ট সেগুলো আমরা দেখলাম। এবং লাস্টলি আমরা দেখলাম যে কোনো ব্যক্তি যদি ইলেকট্রোকিউটেড হয় সেক্ষেত্রে তাকে রেস্কিউ করবার জন্য আমাদেরকে কি কি করতে হবে, ইলেকট্রোকিউটেড হয়েছে বা শক পেয়েছে সেই অবস্থায় তাকে রেস্কিউ করার জন্য কি করতে হবে। এবং তারপরে দেখলাম যে ইলেকট্রোকিউটেড হয়ে যাওয়ার পরে তাকে প্রাথমিকভাবে যে চিকিৎসাটা শুরু করতে হবে বা ফার্স্ট এইড যেটা দিতে হবে সেটা প্রাথমিকভাবে কি কি স্টেপস করতে হয় সেগুলো আমরা অ্যাপ্রুভ প্রসিডিওরটা দেখলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আর্টিফিশিয়াল রেসপিরেশন বা কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কিছু প্রসিডিওরস আছে সেগুলো ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আজকে এখন পর্যন্ত যেটা বলা হলো কারোর ডাউট আছে? কারোর ডাউট থাকলে বলো। জাহিরুদ্দিন হ্যাঁ স্যার। বলো, কিছু ডাউট আছে আজকে? না স্যার, কোনো ডাউট নেই। তাহলে বলো কি কি স্টেপস ফলো করতে হবে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেই ব্যক্তিকে রক্ষা করবার জন্য কি কি প্রাথমিক স্টেপ কি কি ফলো করবে বলো। প্রথমে কোনো নন কন্ডাক্টিং মেটাল দিয়ে যেমন ঝাড়ু বা রাবারের ম্যাট দিয়ে তাকে কানেকশন থেকে সরাতে হবে। তারপর সে ব্যক্তিটাকে মাটিতে শুয়ে দিতে হবে। তারপর যদি সে গিলতে পারে তাহলে তাকে বদ্ধ জায়গার মধ্যে রাখবে না, যেখানে ওপেন এয়ার আছে বা এয়ার ভালো আছে, যেখানে এয়ার ফ্লো ভালো আছে এরকম একটা জায়গায় রাখতে হবে। তারপরে তার আরেকটা ছিল লেগটাকে তুলে দিতে হবে। ঠিক আছে, লেগটাকে তুলে দিতে হবে। তারপরে কি করতে হবে বলো। শরীর টেম্পারেচারটা ছিল ওই শরীরটাকে ইয়ে করতে হবে, গরম রাখতে হবে, ঠান্ডা হয়ে যায় যদি। হ্যাঁ, তারপরে আর বলো। তারপর বিভিন্ন ফ্লুইড খাওয়ানো যেতে পারে, বিশেষ করে দুধ জাতীয় ফ্লুইড। ঠিক আছে, আর শেষে রিঅ্যাসিওর করতে হবে যে ঠিক আছে। হ্যাঁ, ব্যাস এগুলো হচ্ছে স্টেপস, এগুলো মনে রাখো। ঠিক আছে, কারণ এগুলো কার্যক্ষেত্রে মানে অনেক সময় দরকারও পড়তে পারে। ঠিক আছে, তো এই স্টেপসগুলো আছে। পরের ক্লাসে আমরা ডিটেলে আর্টিফিশিয়াল রেসপিরেশনটা ডিসকাস করব।